হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা মানুষজন, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? মানুষজন কোথায়, কেমন আছো তোমরা? ভালো আছি। কেমন আছো? সবার কলেজে তো সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা। ইয়ার চেঞ্জের সিলেবাস শেষ হয়েছে? কারো ইয়ার চেঞ্জে তো মনে হয় কনিক অধ্যায় নাই, আছে? এই কোনো কলেজের ইয়ার চেঞ্জে কি কনিক অধ্যায় আছে? থাকার তো কথা না। কারণ অন্তত কনিক অধ্যায় থাকার কোনো সম্ভাবনা নাই। আছে? একজন বলছে আছে, তুর্যদেব বলছে আছে। আচ্ছা, ঠিক আছে। তো যাদের সামনে উইকলি এক্সাম না, ইয়ার চেঞ্জ এক্সাম, তোমরা আগে ভালো মতো ইয়ার চেঞ্জ পরীক্ষায় যে অধ্যায়গুলো আছে সিলেবাসে ওইগুলা খুব ভালো মতো পড়ো। ওইগুলাতে যেন কোনো ল্যাকিংস না থাকে। আর পাশাপাশি এখন কনিক অধ্যায়টা লাইভে কমপ্লিট করে ফেলতেছো, খুবই ভালো। সেকেন্ড ইয়ারে প্রেশার অনেক কম থাকবে তোমার উপর। তো যারা লাইভে কনিক অধ্যায়টা কমপ্লিট করে ফেলতেছো, ভেরি গুড। বাট পাশাপাশি ইয়ার চেঞ্জ পরীক্ষাটা যাতে ভালো হয় সেই ব্যাপারেও নজর রাখতে হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ইয়ার চেঞ্জের গুলা কভার করে ফেলছো, ভেরি গুড। ওকে, আরাফাত কেমন আছো? ওকে, অরিন্দম ভালো আছি আমি। তুমি কেমন আছো? হ্যাঁ আরাফাত, তোমার নাম তো নিয়ে নিলাম। নমস্কার অনামিকা, ভালো আছি। রফসান, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম জারিফ। ওকে ফাইন, তো সবাই রেডি স্টেডি গো। বলো, কনিকের প্রথম 3টা ক্লাস করার পরে যে বাড়ির কাজ দিছিলাম, কারা কারা কমপ্লিট করছো? লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ কে কে কমপ্লিট করেছো? আচ্ছা, ঠিক আছে। তো যারা বাড়ির কাজ কমপ্লিট করছো, ভেরি গুড। আর যারা এখনো বাড়ির কাজ কমপ্লিট করোনি, বাড়ির কাজ কিন্তু কমপ্লিট করতে হবে, খালি ক্লাস করলে হবে না। অবশ্যই বাড়ির কাজ কমপ্লিট করতে হবে এবং উইকলি এক্সাম যেগুলো নেই সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। একটু ওয়েট, এই মাইক্রোফোনটা ঝামেলা করতেছে। ওকে, এখন সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ওকে, চলো শুরু করি। চলো শুরু করি। তো শুরুতেই এই জিনিসগুলো মনে আছে তো নাকি? 2 মিনিট একটু রিভিউ করি। দেখো, ওয়াই স্কোয়ার সমান 4x, এক্স স্কোয়ার সমান 4y, দুইটা পরাবৃত্ত, এদের শীর্ষবিন্দু মূলবিন্দু। এটার এক্স এর পাওয়ার 1 এক্স অক্ষে হা করে, মানে প্রধান অক্ষ, বা তুমি প্রধান অক্ষ না তো অক্ষরেখা। অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, আর এটা অক্ষরেখা ওয়াই অক্ষ। তারপরে যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়ে আলফা কমা বিটা বিন্দুতে হয় এবং অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাইলে ওই পরাবৃত্তের সমীকরণ ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। ঠিক একইভাবে জাস্ট ওয়াই অক্ষের সমান্তরাল হইলে পরাবৃত্তের অক্ষরেখা শীর্ষবিন্দু আলফা কমা বিটা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এই দুইটা সমীকরণ মনে আছে? অবশ্যই মনে থাকার কথা, মনে না থাকার কোনো কারণ নাই। এরপরে এই ইনফরমেশনগুলা মনে আছে বলো? এই ইনফরমেশনগুলা ওয়াই স্কোয়ার সমান 4ax এবং এক্স স্কোয়ার সমান 4ay, একদম 9টা ইনফরমেশন চিত্র থেকে বোঝাইছিলাম। ওকে ফাইন। এরপরে তোমাদেরকে যে বাড়ির কাজ দিছিলাম, এই যে এইরকম ম্যাথগুলা কিন্তু বাড়ির কাজ দিছিলাম। এই টাইপের ম্যাথ অলরেডি আমি গত ক্লাসেই বাড়ির কাজ দিয়ে ফেলছি, বাট তাও আজকে ক্লাসে 2টা ম্যাথ করে দিব, কারণ এগুলা পরীক্ষায় অনেক বেশি আসে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো এগুলা সূত্র দিয়ে করার, চিত্র দিয়ে না করার। তোমরা কি চিত্র দিয়ে করছো নাকি সূত্র দিয়ে করছো, যার যেমনে ভাল লাগে অমনে করো। বাট আমাদের পরীক্ষায় তো আর 9টা ইনফরমেশন বের করতে বলে না, আমাদের পরীক্ষায় সর্বোচ্চ 2টা বা 3টা ইনফরমেশন বের করতে বলে। তো যদি 8টা বা 9টা, ধরো সবগুলো ইনফরমেশন বের করতে বললো, তাইলে ধরো যে তুমি চিত্র দিয়ে করাটা ইফেক্টিভ হইতো। বাট পরীক্ষায় যেহেতু মাত্র 2টা বা 3টা ইনফরমেশন চাই নর্মালি, তো ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলাই সহজ। আবার চিত্র আগাইতে গিয়ে যদি কেউ উল্টাপাল্টা করে তাহলে সব ভুল হয়ে যাবে। সূত্র দিয়ে করা রিস্ক ফ্রি, কারণ তুমি যদি চিত্র আগাইতে গিয়ে একটা ভুল করো তাহলে পুরা ম্যাথ 0 পায়ে যাবা, মানে কোনোটাই উত্তর মিলবে না। বাট তুমি যদি সূত্র দিয়ে করো
একটা সূত্র ভুল হইলো আরেকটাতে হইলো, নাম্বার পাবা। কাজেই যাদের চিত্র দিয়ে করতে ভাল লাগে কোনো সমস্যা নাই, চিত্র দিয়ে করো, বাট সেফ জোনে থাকার জন্য তুমি সূত্র দিয়ে করলে, যেহেতু আমি সূত্রগুলো তোমাকে একদম ভালো মতো শিখাইছি, এই যে এই সূত্রগুলা এমনভাবে শিখাইছি যাতে একদমই চোখের মধ্যে ভাসে, চোখের মধ্যে স্ক্রিনশট উঠে যায়, কাজেই সূত্র দিয়ে করাটাই বেশি ভালো রিস্ক ফ্রি থাকার জন্য। আবার যখন তুমি অ্যাডমিশন টেস্টে ধরো বুয়েট ভর্তি পরীক্ষায় ম্যাথ আসলো, তখন তো তুমি চিত্র আঁকাইতে গেলে সময় একটু বেশি লাগবে, তার চাইতে ডিরেক্ট সূত্র বসাই দিয়ে করে ফেললে সময় বাঁচবে, বুঝছো? তো চলো শুরু করি, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড, সবাই প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড, সবাই প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। ফর্মুলা গুলাই ফেললে চলবে না, আগের ক্লাসগুলো যদি সিরিয়াল ওয়াইজ করে থাকো অবশ্যই ফর্মুলা মনে থাকবে। যেইভাবে চিত্র এঁকে ফর্মুলাগুলো শিখাইছি যাতে ভুলে না যাও ওই জন্যই শিখাইছি। ওকে ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে এটাকে কি করবো বলো? আচ্ছা আমাকে বলো, এটা কি এটার শীর্ষবিন্দু কি মূল বিন্দু? বলো, এটার শীর্ষবিন্দু কি মূল বিন্দু? শীর্ষবিন্দু মূল বিন্দু হইলে সমীকরণ কি হইতো? x স্কয়ার ইকুয়ালস টু 4ay, x এর উপরে স্কয়ার আছে। এটা কি এই ফরম্যাটে পড়ছে? পড়ে নাই। তাহলে আগে কি করতে হবে? এটাই যে এই ফরম্যাট বানাইতে হবে। দেখো কার উপরে স্কয়ার? x এর উপরে স্কয়ার, কিন্তু শীর্ষবিন্দু মূল বিন্দুতে তো নয়, তাহলে x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4 ইনটু y মাইনাস বিটা। এই যে আগে এই ফরম্যাট বানাও, এই ফরম্যাট। শীর্ষবিন্দু যেহেতু মূল বিন্দুতে নয় এবং x এর উপরে আছে স্কয়ার, তাহলে x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4 ইনটু y মাইনাস বিটা। তো এই ফরম্যাট বানাই কেমনে দেখো, x স্কয়ার প্লাস 4x, যার উপরে স্কয়ার আছে সেটাকে এক পাশে রাখবো, বাকি সব কিছুকে আরেক পাশে নিয়ে যাব। তারপরে এটাকে হোল স্কয়ার বানাইতে হবে, এটাকে হোল স্কয়ার বানানোর জন্য 4 যোগ করতে হবে, 4 যোগ এটা হবে x প্লাস 2 হোল স্কয়ার। এই যে x প্লাস 2 হোল স্কয়ার। আর খেয়াল করে দেখো বাম পাশে তুমি এই যে হোল স্কয়ার বানানোর জন্য 4 এক্সট্রা যোগ করছো, x স্কয়ার, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার বানানোর জন্য। তো ডান পাশেও কি করতে হবে? এক্সট্রা 4 যোগ করতে হবে। সমতা তো ঠিক রাখতে হবে ভাই, তুমি যা খুশি তা করো, সমতা তো ঠিক রাখতে হবে। তো বাম পাশেও 4 যোগ করছো, ডান পাশেও 4 যোগ করছো। এখন খেয়াল করে দেখো এই যে ফরম্যাটটা ছিল x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4 ইনটু y মাইনাস বিটা, এখানে কিন্তু y এর সহগ 1 বানাইতে হবে। দেখো এই যে এখানে y এর সহগ কত? 1। y এর সহগ মানে ব্র্যাকেটের মধ্যে 1। তো তুমি এখানে y এর সহগ যাই দেখবা সেটাকে কমন নিয়ে নিবা। দেখো y এর সহগ কত? এখানে -2। y এর সহগ তুমি যাই দেখবা সেটাই কমন নিয়ে নিবা, 1 বানাইতে হবে y এর সহগ, তাহলে y মাইনাস 2। এখন দেখো আমরা যদি ফরম্যাটটা বানাই x প্লাস 2 হোল স্কয়ার, সূত্রটার সামনে আছে 4, ইচ্ছা করে সামনে 4 দেও, তারপর সমতা করার জন্য এখানে কি দেও? মাইনাস হাফ, এটাকে a এর মধ্যে ঢুকাই দিবা ইনটু y মাইনাস 2। এই যে দেখো তুমি সূত্রে মিলাবা 4 ইনটু a, তো 4টা সামনে যেমনে আছে সামনে দিয়ে দাও, ইচ্ছা করে 4 দিয়ে দাও, তারপর সমতা করো, ছিল -2, তাহলে এখানে মাইনাস হাফ, 4 ইনটু মাইনাস হাফ মানে হচ্ছে -2। এখানে খেয়াল করে দেখো y এর সহগ যাই থাকবে সেটাই তুমি কমন নিবা, তারপরে এটাকে আগে তুমি 4 লিখবা, কারণ আমাদের সূত্রে 4a আছে, 4 লিখবা, তারপরে এখানে মাঝখানে যা আছে এটাকে a এর মধ্যে ঢুকাই দিবা। তাহলে আমাকে বলো এখানে a এর মান কত? আগে বলো, এই যে সমীকরণটা আমরা কনভার্ট করলাম, এই সমীকরণে আগে আমাকে বলো a এর মান কত? a এর মান কত? মাইনাস হাফ। এই দেখো a এর মান মাইনাস হাফ, এখানে চিহ্ন যদি নেগেটিভ থাকে সেটাকে তুমি a এর মধ্যে ঢুকাই দিবা। এই যে x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4 ইনটু a ইনটু a এর মান মাইনাস হাফ। এখন আমাকে বলো ডিরেক্ট সমীকরণটা দেখে বলো শীর্ষবিন্দু কত? এই শীর্ষবিন্দু দেখো, এইটার তুমি যদি চিত্র এঁকে করতে চাও শুধু শুধু সময় নষ্ট হবে। দেখো এই ম্যাথটাতে মাত্র 2টা জিনিস চাইছে, শুধুমাত্র 2টা জিনিস চাইছে। তুমি এই ম্যাথটা যদি চিত্র এঁকে করো তোমার সময় নষ্ট। এটা কিন্তু বুয়েটে আসা ম্যাথ, এলে রেফারেন্স দেওয়া হয়নি। শীর্ষবিন্দু দেখো মনে মনে x প্লাস 2 এটাকে 0 ধরো, তাহলে x এর মান -2 ডিরেক্ট লিখবা। y মাইনাস 2 এটাকে মনে মনে 0 ধরো, মনে আছে তো কেমনে বাইর করতে হয় নাকি সব বুঝলে খাই লাইছো? এই x প্লাস 2 মনে মনে 0, তাহলে x এর মান -2, y মাইনাস 2 মনে মনে 0, তাহলে y এর মান +2। দেখো শীর্ষবিন্দু শেষ। তারপরে এখন এটা কার সাথে মিলছে? মনে মনে এই সমীকরণটা কোনটার সাথে মিলছে? x স্কয়ার সমান 4ay, x স্কয়ার সমান 4ay এই সমীকরণের সাথে মিলছে। x এর জায়গায় আছে x প্লাস 2, a এর জায়গায় আছে -হাফ,
ওয়াই এর জায়গায় আছে ওয়াই মাইনাস টু। এখন চাইছে দ্বিকাক্ষের সমীকরণ, বলো দ্বিকাক্ষের সমীকরণ কি হবে? দ্বিকাক্ষ, মনে মনে চিন্তা করো, আমাকে বলো এই ফরম্যাটে দ্বিকাক্ষের সমীকরণ কি? এই ফরম্যাটে, এই যে এই ফরম্যাটে, এইটা এইটা মনে মনে, এই ফরম্যাটে দ্বিকাক্ষের সমীকরণ কি? ভালো মতো এই কেউ দেখি বলে না, ও এভাবে কারা আসো? এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে দ্বিকাক্ষের সমীকরণ কি? y ইকুয়ালস টু মাইনাস এ। ভেরি গুড, y ইকুয়ালস টু, এই যে এটার ফরম্যাটে দ্বিকাক্ষের সমীকরণ y ইকুয়ালস টু মাইনাস এ। এটা তো মনে মনে, এটা তোমার মনে মনে জানা থাকবে। এই সব কি ভুলে গেছো নাকি? এই যে দ্বিকাক্ষ, এই যে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ মানে নিয়ামক। y স্কয়ার সমান 4ax এর জন্য x ইকুয়ালস টু মাইনাস এ, আর y x স্কয়ার ইকুয়ালস টু 4ay এর জন্য y ইকুয়ালস টু মাইনাস এ। দেখো y ইকুয়ালস টু মাইনাস এ, এই যে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, y ইকুয়ালস টু মাইনাস এ। এখন তুমি ডাইরেক্ট লিখবা, পরীক্ষার হলে ডাইরেক্ট লিখবা যে কি, এই ফরম্যাটের জন্য দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ y ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে এখানে y এর জায়গায় কি আছে? y এর জায়গায় আছে y মাইনাস টু, মাইনাস এ এর মান কত? এ এর মান মাইনাস হাফ। বুঝছো? চিত্র এঁকে করলে সময় বেশি লাগবে, আর এইভাবে দেখো ডিরেক্ট শেষ। তাহলে উত্তর y মাইনাস টু সমান মাইনাস মাইনাস এ প্লাস হাফ। তাহলে যোগ করে দাও, y সমান 5/2 শেষ। এই বুঝছো? পরীক্ষায় কিন্তু তোমাকে 9টা ইনফরমেশন বাইর করতে বলবে না, পরীক্ষায় বড় জোর 2টা 3টা 4টা বলতে পারে। তো ডাইরেক্ট সূত্র দিয়ে করলে খেয়াল করে দেখো, এই যে এ এর মান মাইনাস হাফ, এটা তো মনে মনেই তুমি বুঝতেছো ভাইয়া। শীর্ষবিন্দু এটা সমান 0, এটা সমান 0, তাহলে x এর মান মাইনাস টু, y এর মান প্লাস টু, শেষ। তারপর দ্বিকাক্ষ, এই যে দেখো x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এই সমীকরণের সাথে আমরা তুলনা করব না, তাই x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এই সমীকরণে দ্বিকাক্ষ y ইকুয়ালস টু মাইনাস a। তাহলে এই সমীকরণে y এর জায়গায় বসবে y মাইনাস টু, আর a এর মান মাইনাস হাফ, মাইনাস এ প্লাস হাফ হয়ে যাবে, শেষ। এই বুঝতেছো? এগুলা লেখা লাগবে না, এর মান, এর মানটা লেখা থাকুক। তুমি যদি সূত্র দিয়ে করো তাহলে ভর্তি পরীক্ষায় সময় বাঁচবে। তুমি ভর্তি পরীক্ষায় যখন সূত্র দিয়ে করবা সময় বাঁচবে, আর চিত্র দিয়ে করতে গেলে এই দুইটা ইনফরমেশনের জন্য চিত্র ব্যবহার করতে গেলে তোমার সময় অনেক বেশি লস হবে। যেমন এই ম্যাথটা, প্রশ্নটা তোলো, দেখো এখানে অনেক কিছু চাইছে, বাট এটাও চিত্র দিয়ে করতে গেলে এটাও বুয়েটে আসা ম্যাথ। আগের ম্যাথটা এবং এই ম্যাথটা দুইটাই বুয়েটে আসা ম্যাথ, রেফারেন্স লেখা হয়নি। চিত্র দিয়ে করো, ভালো কথা, বোঝার জন্য করো, বাট পরীক্ষায় আমি বলবো চিত্র দিয়ে না করে সূত্র দিয়ে শিখো, ভর্তি পরীক্ষায় কাজে দিবে। যেমন ভর্তি পরীক্ষায় মনে করো এমসিকিউতে আসলো, এমসিকিউতে তুমি কি চিত্র আঁকায় করতে যাবা? না। ওকে ফাইন, প্রশ্ন তোলা হইলে কমেন্ট করো, প্রশ্ন তোলা হইলে কমেন্ট করো। এই টাইপের ম্যাথ কিন্তু গত ক্লাসে এবার রিকাজ ছিল, এই টাইপের ম্যাথ গত ক্লাসেই সবগুলা কি দেয়া ছিল? গত ক্লাসেই সবগুলা বাড়ির কাজ দেয়া ছিল। হ্যাঁ, প্রশ্ন তোলা হয়ে গেছে। এখন আমাকে বলো, এই যে ফরম্যাটটা দিছে এটা কি শীর্ষবিন্দু মূল বিন্দু? বলো, এটার কি শীর্ষবিন্দু মূল বিন্দুতে? অবশ্যই না, এক্স এর উপরে আছে স্কয়ার, তাহলে ফরম্যাট কোনটা হবে? এক্স মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এই যে দেখো, অবশ্যই শীর্ষবিন্দু মূল বিন্দুতে না, কারণ শীর্ষবিন্দু মূল বিন্দুতে হইলে ফরম্যাট হবে এই দুইটা, এই যে এই দুইটা, ডিরেক্ট এই দুইটার সাথে মিলতে হবে। তো যেহেতু মিলতেছে না, তাহলে হয় এইটা হবে নয় ওইটা হবে। তো যদি ওয়াই এর উপরে স্কয়ার থাকে তাহলে এই ফরম্যাট, যদি এক্স এর উপরে স্কয়ার থাকে তাহলে এই ফরম্যাট। এটা আমরা গত ক্লাসগুলোতে একদম সুন্দর মতো শিখে আসছি। তো এখন এখানে দেখো এক্স এর উপরে আছে স্কয়ার, এই যে, তাহলে আমরা কি করব? এক্স যেইটা এক্স সংবলিত রাশিগুলোকে এক পাশে রাখবো বাম পাশে, আর বাকি সবকিছুকে ডান পাশে। দেখো এই যে এক্স, যতগুলা এক্স সংবলিত রাশি আছে, এক্স সংবলিত রাশিগুলোকে বাম পাশে রাখো, আর বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে যাও। মানে এখানে দেখো 5 কমন, এক্স স্কয়ার প্লাস 3 পাশে 15x ইকুয়ালস টু 10y প্লাস 4। দেখো কি করলাম ভাইয়া, যার উপরে স্কয়ার আছে সেটাকে হোল স্কয়ার বানাইতে হবে। এই জন্য এক্স সংবলিত রাশি যেগুলো আছে ওইগুলাকে বাম পাশে রাখলাম, বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো, এখানে 5 কমন যায়, কমন নিয়ে নিছি। মানে এটাকে হোল স্কয়ার বানানোর জন্য কি করতে হবে? দেখো মনে মনে, এই জিনিস কিন্তু মনে মনে দেখো, এ স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2। খেয়াল করে দেখো, এই যে
এখানে আছে কত 3x, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 3/2 হোল স্কয়ার, 3/2 হোল স্কয়ার মানে 9/4। তাহলে এখানে যোগ করতে হবে কত বলো, এখানে এক্সট্রা যোগ করতে হবে কত 9/4। দেখো এটা মনে মনে এতটুকু জিনিস কিন্তু মনে মনে লিখতে পারতে হবে। 3x 2 ইন্টু x ইন্টু 3/2, এটা মনে মনে যে এখানে 2 ইন্টু x ইন্টু 3/2, 3/2 কে স্কয়ার করলে 9/4। এখন খেয়াল করে দেখো ডান পাশে এক্সট্রা কত যোগ করতে হবে বলো। বাম পাশে এখানে হোল স্কয়ার বানানোর জন্য আমি 9/4 যোগ করছি, তো ডান পাশে কি 9/4 যোগ করব বলো? ডান পাশে কি 9/4 যোগ করব না? কেন? কারণ এই 9/4 এর সামনে গুণ আকারে আছে 5, তার মানে তুমি এই ব্র্যাকেটের মধ্যে 9/4 যোগ করছো মানে হচ্ছে তুমি 5 নং 45/4 যোগ করছো। তুমি বাম পাশে এক্সট্রা কত যোগ করছো 5 নং 45/4, তুমি 5 নং 45/4 এখানে এক্সট্রা যোগ করছো বাম পাশে। তো সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও 45/4 এক্সট্রা যোগ করতে হবে। এখন খেয়াল করে দেখো এখানে এটা যোগ করে দাও তো, একবারে যোগ করে ফেলো। 4 4 এ 16 আর 45 61, এটা যোগ করে দিলে 61 বাই কত ছিল 4 ছিল না? হ্যাঁ 61/4, 61/4। এখন আমাকে বলো তো এই যে এখানে এই যে x স্কয়ার প্লাস 3x প্লাস 9/4 এটা কি আসতেছে x প্লাস 3/2 হোল স্কয়ার না? এতটুকু জিনিস কিন্তু মনে মনে পারা উচিত, এটা লিখে বোঝানোর দরকার আছে এই বয়সে। x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3/2 প্লাস 3/2 হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আরে 5 দিয়ে ওই পাশে ভাগ করে দাও। কেন? কারণ দেখো এখানে কি কোনো সহগ আছে? নাই। ভালো মতো বুঝছো এই যে ফরম্যাটটা, আমি এইটাকে এই ফরম্যাট বানাবো, এই যে এই ফরম্যাট। তো এই ফরম্যাটে x মাইনাস আলফা হোল স্কয়ার এর সামনে কিন্তু সহগ 1, কিছু নাই মানে 1, আর সকল সহগ কিন্তু এখানে থাকবে। যে এখানে এখানে কোনো সহগ রাখা যাবে না, মানে এখানে সহগ 1 হইতে হবে, আর সহগ যা কিছু থাকবে সবকিছু এখানে থাকবে। তো আমরা খেয়াল করে দেখো এই যে 5, এই 5 দিয়ে ওই পাশে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করে দিলে 2i, এটা 61/4 5 20। দেখো 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 কি করলাম, এই যে এখানে সামনে কোনো ধ্রুবক রাখা যাবে না, এই 5 দিয়ে ওই পাশে ভাগ করে দিলাম। এখন এখানে কি করতে হবে দেখো, এখানে y এর সহগ 1 বানাইতে হবে। দেখো এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে y এর সহগ 1 হইতে হবে, অর্থাৎ y এর সামনে যা থাকবে সেটাই কমন নিয়ে নিবা। y এর সামনে সহগ দেখো x প্লাস 3/2 হোল স্কয়ার, y এর সামনে সহগ, y এর সামনে সহগ যা থাকবে সেটাই কি করবা, y এর সামনে সহগ যা থাকবে সেটাই কমন নিয়ে নিবা। তাহলে এখানে y আর এখানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে 61/40। হ্যাঁ দেখো এখন খেয়াল করে দেখো এখানে আছে 2 আর আমার বানাইতে হবে 4a, এখানে সহগ দেখো y এর সামনে সহগ যা থাকবে সেটাই কমন নিয়ে নিবা, কারণ ব্র্যাকেটের মধ্যে y এর সহগ 1 বানাইতে হবে। এবং এই যে এখানে আছে 2, এই 2 কে তুমি আগে 4 ইনটু সামথিং লিখবা। এই যে 2, এই যে 2 কে আমি এটা লিখতে পারি কিনা বলো, এখানে আছে কিন্তু 2, এখানে ছিল কত ছিল 2, 2 কে আমি এভাবে লিখতে পারি না 4 ইনটু হাফ, বলো 4 ইনটু হাফ লিখতে পারি কিনা? লিখলে কোনো আপত্তি আছে তোমার? তাহলে এখানে a এর মান কত বলো, এখানে a এর মান কত? শেষ। এতটুকু করতে পারলেই আর আটকাবা না তুমি, এতটুকু করতে পারলে তুমি আর আটকাবা না। কে নক দে? এতটুকু করতে পারলে তুমি আর আটকাবা না, বোঝা গেছে? ওকে ফাইন ফাইন ফাইন। এখন দেখো বাকি কাজ কিভাবে করি। a এর মান পেয়ে গেছি, তুমি একটু নোট ডাউন করে রাখো যে এখানে a এর মান কত। এই দেখো x প্লাস বা x মাইনাস আলফা, x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4a ইনটু y মাইনাস বিটা। 4 এর সাথে এখানে যেই সহগটা থাকবে 4 এর সাথে সেটাই হচ্ছে a এর মান, 4a তারপরে y মাইনাস বিটা, তুমি যেটাই বলো না কেন। এখানে a এর মান কত হবে? a এর মান হবে হাফ, a এর মান কত হবে? হাফ। এখন আমাকে বলো কি চাইছে, দেখো শীর্ষ, এগুলা ডিরেক্ট লিখবা, ডিরেক্ট। শীর্ষবিন্দু কি হবে বলো, শীর্ষবিন্দু কেমনে বের করতে হয়? এই যে x প্লাস 3/2 এটাকে মনে মনে 0 ধরো, 0 ধরলে x এর মান কত? মাইনাস 3/2 কমা এই যে y প্লাস 61/40
এটাকে মনে মনে 0 ধরো, তাহলে y এর মান কত? -61/40। এই শীর্ষবিন্দু ঠিক মতো বাইর করতে পারছো? আবার বলতেছি, শীর্ষবিন্দু এই যে এটাকে মনে মনে 0 ধরো, কারণ এটাকে আমরা তুলনা করব এই যে এটার সাথে, এটাকে আমরা তুলনা করতেছি x² = 4ay এই পরাবৃত্তের সাথে। তো এখানে শীর্ষবিন্দু কি 0,0, এই পরাবৃত্তের শীর্ষ কি 0,0, অর্থাৎ x এর জায়গায় যা আছে এটার মান 0, y এর জায়গায় যা আছে সেটার মান 0। তাহলে এখান থেকে x + 3/2 = 0 বসাইলে x এর মান -3/2, y + 61/40 এর মান 0 বসাইলে y এর মান -61/40। তাহলে শীর্ষবিন্দু শেষ। এরপরে উপকেন্দ্র। এখন মনে মনে এখানে সূত্রগুলো কিন্তু তোমার মনে মনে জানা থাকলে ম্যাথগুলো ছোট হবে, নাহলে অনেক বড় হইতে থাকবে। দেখো উপকেন্দ্র কেমন বের করবা, কোলন দিলাম। এই পরাবৃত্তের উপকেন্দ্র কত বলো? এই পরাবৃত্তে আমরা এই যে এইটাকে দেখো x², তুমি এটাকে মনে মনে x ধরো, x² = 4a, এটাকে মনে মনে y ধরো। এই পরাবৃত্তের উপকেন্দ্র কত? 0,a, মনে আছে তো? এই পরাবৃত্তের উপকেন্দ্র 0,a, 0,a। তাহলে এখানে খেয়াল করে দেখো কার মান 0, x এর মান 0, বুঝছো ভালো মতো। দেখো এই পরাবৃত্তের উপকেন্দ্র, দেখো 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 যারা ভুলে গেছো, এই যে দেখো y² = 4ax, এই পরাবৃত্তের উপকেন্দ্র 1,0 আর x² = 4ay, এটা হচ্ছে 0,a। তো এখন খেয়াল করে দেখো এই যে এখানে 0,a মানে কি, মানে হচ্ছে x এর মান 0, y এর মান a। তাহলে এখানে x এর জায়গায় কি আছে? x এর জায়গায় আছে x + 3/2 = 0। দেখো এটা কিন্তু মনে মনে চিন্তা করে অথবা ক্যালকুলেটরে করে একবারেই উত্তর লিখে দেওয়া যায় যে x এর মান 0 অর্থাৎ x + 3/2 = 0। তাইলে সুতরাং উপকেন্দ্রের ভুজ x = -3/2। তারপরে কোটি হচ্ছে a, কোটি মানে কি y, এখানে y এর জায়গায় কি আছে? y + 61/40, y + 61/40, y + 61/40, এই যে y, y এর জায়গায় আছে এইটা সমান a, এর মান কত? এর মান হচ্ছে হাফ। কিছু কি বুঝতেছো? সুতরাং y সমান বাইরে হবে এখান থেকে। দেখো আবার বলতেছি, এটা মনে মনে, এই জিনিসটা মনে মনে করলে হবে, না দেখাইলেও চলবে। যে ভুজ 0 অর্থাৎ এই যে এটা সমান 0, x এর জায়গায় যেটা আছে সেখান থেকে x বের করলাম। কোটি, কোটির মান a, এই যে কোটি এর জায়গায় আছে y + 61/40, এটা সমান a মানে হাফ। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, y সমান কত হবে? এখান থেকে বের করে দিলে খেয়াল করে দেখো, এই 1/2 থেকে 40/61 বিয়োগ হবে, তাহলে খেয়াল করে দেখো 1/2 -61/40, তাইলে 40 20 -61 -41/40 -41/40। তাহলে উপকেন্দ্র কি হবে বলো? উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র হবে -3/2, -41/40। এই বুঝতে পারছো? ঘটনা বোঝা গেছে? এগুলো মনে মনে পারবা না, এগুলো কি লিখে করা লাগবে বলো? লিখে বলতে তুমি মনে মনে জিনিসটা চিন্তা করে হলো। এখন খেয়াল করে দেখো এরপরে কি চাইছে? উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব, অক্ষরেখা ও দ্বিঘাকের সমীকরণ। আচ্ছা তিনটারই সমীকরণ চাইছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, দ্বিঘাকের সমীকরণ। এখন আমাকে বলো এই যে সমীকরণটা কিন্তু আমরা এটার সাথে তুলনা করবো, যে এটার সাথে x² = 4ay, এই যে এটার সাথে তুলনা করব, x² = 4ay। এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে y = a, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y = a। তাহলে এখানে একবারে লিখবা, ওয়েট, উপকেন্দ্রিক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y = a, y এর জায়গায় বসবে y + 61/40 = a কত? a হচ্ছে হাফ, a হচ্ছে হাফ। তাহলে এই ক্যালকুলেশন তো মাত্র এখানেই করলাম। তাহলে এখানে অ্যান্সার আসবে y = -41/40, এখানে রেখে দিলেই হবে, অথবা তুমি আর গুণন করে দিতে পারো, আর গুণন করে দিলে হবে, অথবা এখানে রেখে দিলেই ফুল মার্কস, কোনো সমস্যা নাই। y সমান -41/40, বোঝা গেছে বলো? y সমান -41/40, বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখো, না বুঝলে বইলো।
তুমি জাস্ট এখানে রেখে দিতে পারো, অথবা আর গুণন করে দাও 40y ইকুয়ালস টু -41। এক পাশে করলে 40y প্লাস 41 সমান 0। বাট এখানে রেখে দিলেও তুমি ফুল মার্কসই পাবা, টেনশনের কোনো কারণ নাই। বাট একাডেমিক পরীক্ষায় চেষ্টা করবা আর গুণন করে অ্যান্সারটাকে সুন্দর বানাই দিতে। ওকে ফাইন। এরপরে অক্ষরেখা, এটার অক্ষরেখার সমীকরণ কি বলো তো দেখি। এটার অক্ষরেখা y অক্ষ, এর অক্ষরেখা হচ্ছে y অক্ষ। y অক্ষের সমীকরণ x = 0, x এর জায়গায় আছে x + 3/2, x + 3/2 = 0, শেষ। তারপরে দিকাক্ষ, দিকাক্ষের সমীকরণ হচ্ছে y = -a, লেখেন y এর জায়গায় বসবে y + 61/40 = -a, মানে -½ শেষ। এইখানে রাইখা দিলেই হয়ে যাবে, অথবা তুমি এটাকে ওই পাশে নিয়ে যাও, ওই পাশে নিয়ে গেলে দুটোই মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে দেখো, -20 আর 61 -81 / 40, তাহলে 40y + 81, এরকম সুন্দর করে দিও অ্যান্সারগুলা। 40y + 81 = 0, এরকম অ্যান্সারগুলাকে কি করে দিবা, সুন্দর করে দিবা। বলো বুঝছো কিনা, ঘটনা বোঝা গেছে কিনা বলো। খুবই সহজ ছিল, খুবই সহজ, সুন্দর, চমৎকার জিনিস। কাজে চিত্রনায়কে নরমালি এইভাবে করে ফেললে কিন্তু তোমার সময় বাঁচবে, কারণ এগুলা ভর্তি পরীক্ষা আসলে তুমি চিত্র যতক্ষণে আঁকাবা তার আগে কিন্তু ম্যাথ তুমি, কারণ এই কাজটা তো করাই লাগবে। তুমি যদি এই ম্যাথটা চিত্র এঁকেও করতে চাও, তাহলে তোমাকে কিন্তু ফার্স্ট অফ অল এইটা বাইর করতে হবে। তো এইটা বাইর করার পরে তুমি যদি সূত্রগুলা মনে রাখতে পারো, এবং আমি যেভাবে তোমাকে ক্লাসে শিখাইছি সূত্রগুলা মনে রাখা, সূত্রগুলা যেভাবে তোমাকে আমি মনে রাখতে শিখাইছি, এইভাবে যদি শিখো, জীবনেও তো ভুলার কথা না। ওকে দাদা, SW কোথায় পাবো? SW তো ওয়েব অ্যাপেও আপলোড দেওয়া আছে, লেকচার 1 থেকে 3 এর পরে। লেকচার 3 এ গিয়ে দেখো, ওয়েব অ্যাপেও আছে, ফেসবুক গ্রুপেও আছে। ফাইন, তাহলে এই টাইপের ম্যাথ কি আর করে দেওয়া দরকার আছে বলো? এই টাইপের ম্যাথ এখন তুমি যেমনে খুশি অমনে করো। যারা আমার প্রথম 3টা ক্লাস করছো, তুমি চিত্র এঁকে করো অথবা এইভাবে করো, কোনো সমস্যা হওয়ার কথা না। আর এই টাইপের ম্যাথ তো ভালো কথা হচ্ছে এই যে এই দুইটা সমীকরণ, y² = 4x আর x² = 4y, এই দুইটা সমীকরণের এই 9টা ইনফরমেশন ভালো মতো খাতায় নিজে প্র্যাকটিস করে, আমি যেভাবে ক্লাসে চিত্র এঁকে 9টা ইনফরমেশন বের করা শিখাইছি, তুমি নিজে যদি বাসায় 2-3 বার প্র্যাকটিস করো, তাইলেই চোখের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে। তুমি চিন্তা করতে পারবা যে কোনটা কি, কোনটা চিত্র কেমন, তুমি মনে মনে চিন্তা করেও তখন সূত্রগুলা বের করে ফেলতে পারবা। ওকে, সূত্র 2 দিন পর ভুলে যাই, রিভিশন দিতে হবে, এছাড়া আর কোনো ওষুধ নাই। তুমি সূত্র 2-3 দিন পর ভুলে যাও মানে ভালো মতো রিভিশন দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। ওকে ফাইন, এখন এই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। হ্যাঁ ভেরি গুড, যারা SW করছো, কামরুল হাসান ভেরি গুড, রৌনক, তারিফ, হামিম, আসিফ, তুর্য সরকার, ওকে ফাইন। সৈয়দ আলাবি, এই সৈয়দ আলাবি, তোমারে তো অনেক দিন যাবত দেখি না, তুমি কি পরীক্ষাগুলো দেও না? সৈয়দ আলাবিরে তো খুঁজে পাই না কোনো পরীক্ষার লিস্টে, তুমি কি পরীক্ষা দেও না? হ্যাঁ ইসমাত রুহি, তোমার নাম নীল লাভ কি, তুমি তো পরীক্ষা দেও না, তোমাদের নাম তো পরীক্ষার খাতায় দেখি না, তোমরা কি পরীক্ষা দাও না? হ্যাঁ ওকে, প্রশ্ন তোলা শেষ। এখন এখানে প্রশ্নে কি বলা আছে একটু পড়ো। আচ্ছা তোমরা আমাকে আগে বলো, একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে হলে কোন দুইটা জিনিস থাকলে এনাফ? কোন দুইটা জিনিস থাকলে পরাবৃত্তের সমীকরণ ডাইরেক্ট বের করে ফেলা যায়? উপকেন্দ্র এবং নিয়ামক। তুমি যদি কোনো একটা পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক জানো এবং নিয়ামক রেখার সমীকরণ জানো, তাহলে ডাইরেক্ট পরাবৃত্তের সমীকরণ বের করে ফেলা যায়। SP = PM, SP = PM বসায় দিলেই ম্যাথ শেষ। যেখানে P ওই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু x, y। ওকে ফাইন, এখন এখানে দেওয়া আছে কি উপকেন্দ্র আর শীর্ষবিন্দু। ওয়েট, তুমি একটা রাফ চিত্র আঁকো, রাফ। দেখো এই উপকেন্দ্র, এটা কি x অক্ষের উপর? দেখো তো এই উপকেন্দ্র, এই শীর্ষ, এগুলো কি x অক্ষ বা y অক্ষের উপর?
আমরা যেই পরাবৃত্তগুলা শিখছি ফরম্যাট, হয় অক্ষরেখা এক্স অক্ষ হইতো, নয় ওয়াই অক্ষ হইতো। মানে একটা পরাবৃত্তের অক্ষরেখা তো সবসময় এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হবে না। একটা পরাবৃত্ত কি এরকম হইতে পারে না? ধরো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, একটা পরাবৃত্ত এরকম হইতে পারে, হইতে পারে না? আমরা নর্মাল সমীকরণ যেই ফরম্যাটগুলো শিখছি ওখানে আমরা সবসময় এক্স অক্ষের সমান্তরাল অক্ষরেখা বা ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষরেখা ধরে শিখছি। বাট পরাবৃত্তের অক্ষরেখা কি সবসময় এক্স অক্ষ ওয়াই অক্ষে হইতে হবে? তা তো না। তো এখানে খেয়াল করে দেখো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই যে অক্ষরেখা দেওয়া, অক্ষরেখা না তো, উপকেন্দ্র দেওয়া এবং শীর্ষবিন্দু দেওয়া, এই দুইটা বিন্দু দেখে বলো তো এখানে কি অক্ষরেখা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার সম্ভাবনা আছে? এই দুইটা বিন্দু যোগ করলে এই রেখাটা কি, আমি তোমাকে একটু এঁকে দেখাই, তোমার আঁকার দরকার নাই, দেখো তোমার আঁকার দরকার নাই। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখো, -1,1 -1,1 এখানে 2,-3 2,-3 ধরো এখানে এই যে অক্ষরেখাটা। তাহলে আমাদের এই পরাবৃত্তের অক্ষরেখাটা কি আমরা যে সমীকরণগুলো শিখছি অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল ওইগুলা দিয়ে করা যাবে বলো? আমরা যেই ফরম্যাটগুলা শিখছি ওই ফরম্যাটগুলোর মধ্যে কি এই পরাবৃত্তটা পড়বে? পড়বে না। তাহলে এই ম্যাথটা কেমনে করতে হবে? SP = PM দিয়ে, কারণ এটার কোনো জেনারেল ফরম্যাট আমরা শিখি নাই। তাহলে আমাদের এই ম্যাথটা করতে হবে SP = PM দিয়ে। কেন? কারণ SP = PM এই সূত্র অ্যাপ্লাই করতে কি অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল জানার দরকার আছে বলো? ধরো তোমাকে একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে বলা হইলো, তুমি যদি এই সূত্র বসাও তাইলে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হোক, ওয়াই অক্ষের সমান্তরাল হোক বা কোনো অক্ষের সমান্তরাল না হোক কিচ্ছু যায় আসে না, কারণ এটা ছিল জেনারেল ফরম্যাট। মনে আছে তো? এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। তুমি এই ফরম্যাট যে কোনো পরাবৃত্তের সময় অ্যাপ্লাই করতে পারবা। এখানে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হোক বা না হোক কোনো সমস্যা নাই। তাহলে এই ফরম্যাটটা দিয়ে যদি ম্যাথ করতে চাই, উপকেন্দ্র দেওয়া আছে, আমার বাইর করতে হবে কি বলো? উপকেন্দ্র দেওয়া। আমি যদি এখান থেকে কোনোভাবে নিয়ামকের সমীকরণ বের করতে পারি, ম্যাথ শেষ না? ভালো মতো বুঝছো? ভাইয়া প্যারাবোলার ইকুয়েশন তো বের করতে বলে নাই। এত উপকেন্দ্র ও এত শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ ও নিয়ামকের সমীকরণ। ও আচ্ছা, কথা একই। এই এখানে তোমাকে আরো সহজ করে দিছে, তোমাকে খালি নিয়ামক, ওই একই কথা, আমরা যেই পথে আগাচ্ছিলাম ওইটাই। তোমাকে বলছে অক্ষরেখা এবং নিয়ামকের সমীকরণ বাইর করতে। তো তুমি যদি নিয়ামকের সমীকরণ বাইর করে ফেলতে পারো তাইলেই তো পরাবৃত্তের সমীকরণ পেয়ে যাবা SP = PM বসায় দিলে। আচ্ছা, আমি বুঝাইতে পারছি আশা করি। এখন দেখো ম্যাথটা কেমনে করি। ভাই তোমার কাছে নিয়ামকের সমীকরণ চাইছে, বাট ম্যাথ যদি তোমার কাছে পরাবৃত্তের সমীকরণ চায় সেক্ষেত্রে তো নিয়ামকের সমীকরণ বাইর করতে হবে। এখন দেখো আমরা এখন এখানে রাফ চিত্র আঁকাবো। শোনো, তো এই ম্যাথগুলো যখন করবা তুমি চিত্র কেমনে আঁকাবা খেয়াল করে দেখো। চিত্র ঠিকই আঁকাবা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করবে না। দেখো আমরা নর্মালি যখন চিত্র আঁকি আমরা কিভাবে চিত্র আঁকাই? মনে করো যে এইটা ধরলাম, ওয়েট আমি আগে চিত্রটা আঁকাই তারপরে আঁকো। ধরলাম এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা, এটা ধরলাম পরাবৃত্ত, এই বিন্দুটা ধরলাম উপকেন্দ্র -1,1, এটা হচ্ছে শীর্ষবিন্দু 2,-3, এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু জেড। আচ্ছা তোমাদের কি নামগুলো মনে আছে? নিয়ামকের পাদবিন্দুকে প্রকাশ করে জেড দিয়ে, শীর্ষবিন্দুকে প্রকাশ করে এ দিয়ে এবং উপকেন্দ্রকে প্রকাশ করে এস দিয়ে, মনে আছে? তুমি উপরে নিচে জেনে লিখো, এই যে জেড। নিয়ামকের পাদবিন্দুকে প্রকাশ করে জেড দিয়ে, শীর্ষবিন্দু এ দিয়ে এবং উপকেন্দ্র এস দিয়ে। এখন খেয়াল করে দেখো এই রকম যখন হবে যে এই রকম বিন্দু দেওয়া আছে যেগুলো এক্স অক্ষের উপরেও পড়ে না ওয়াই অক্ষের উপরেও পড়ে না, তখন তুমি চিত্র এইভাবেই আঁকাবা। চিত্র তোমার বাঁকা করে আঁকানোর দরকার নাই, জাস্ট তুমি কি করবা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখবা না, বুঝছো? এখানে তো এটা তো ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ নরমালি এখানে হওয়ার কথা। আমরা যখন একুরেট চিত্র আঁকাই তখন আমরা কি করি এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করি, বাট এখানে তো আসলে এটা এক্স অক্ষ হবে না, হবে কি? তো যখন তুমি দেখবা পরাবৃত্তের উপকেন্দ্র বা শীর্ষবিন্দু
এক্স অক্ষের উপরেও না ওয়াই অক্ষের উপরেও না, তখন চিত্র তুমি তোমার মতোই আঁকাবা যেমনে নরমালি আমরা আঁকাই, কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত করবা না, বুঝছো? তুমি বলবা না যে এটা এক্স অক্ষ, কেন? তুমি যদি এটাকে এক্স অক্ষ বলো তাহলে জীবনে এটা এক্স অক্ষের উপরে বিন্দু হবে? বলো। কেউ যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করে তাহলে তাকে একুরেটলি ওই যে বিন্দুগুলা প্লট করে ওইভাবে আঁকাইতে হবে, তো ওইভাবে তো ঝামেলা। তো আমরা কি করবো, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাবো না, আমরা আমাদের মতো রাফ চিত্র আঁকায় রাখবো। এখন দেখো আমার কাছে চাইছে কি অক্ষরেখার সমীকরণ, এই যে অক্ষরেখা, এই ম্যাথটা আসলে পরাবৃত্তের ম্যাথ না, এটা সরল রেখার ম্যাথ, পুরাটাই সরল রেখা, এটা অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক, এই ম্যাথটা পুরাটাই সরল রেখা। এখন দেখো এই অক্ষরেখার সমীকরণ, দুইটা বিন্দু জানি, আর কিছু দরকার আছে বলো? তোমার কাছে চাইছে অক্ষরেখার সমীকরণ, তো অক্ষরেখা তো এস, ভাই অক্ষরেখা হচ্ছে এস, দেখো এ বাইর করো দ্রুত, এটা কণিকের কিছু না, এটা সরল রেখার ম্যাথ। অক্ষরেখার সমীকরণ হচ্ছে এস, অক্ষরেখার সমীকরণ কি এস। এই দেখো অক্ষরেখা এই দুইটা বিন্দুগামী, ভাই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি x মাইনাস x1 x মাইনাস 2 ডিভাইড বাই 2 মাইনাস এ প্লাস 1 সমান y মাইনাস y1 y মাইনাস এ প্লাস 3 ডিভাইড বাই y1 মাইনাস 3 মাইনাস 1। এটা কত আসে বলো? এই এটা কি কণিকের কিছু, এটা পরাবৃত্তের কিছু? অ্যানসার কত আসছে? 4x প্লাস 3y প্লাস 1। এটা কি পরাবৃত্তের কিছু না, এই ম্যাথ পুরাটাই সরল রেখা। যাদের সরল রেখা পড়া আছে এই ম্যাথ আমার আসলে এনে কিছুই বুঝাইতে হবে না, আর যারা সরল রেখা পড়ো নাই তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো আশা করতেছি কণিক পড়ার আগে সবাই সরল রেখা পড়ে আসছো, একটু ওয়েট, আশা করা যায় সবাই কণিক পড়ার আগে সরল রেখা পড়ে আসছে। এখন দেখো অক্ষরেখা শেষ, এখন হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখা, তুমি নিয়ামক রেখার কোনো নাম দিতে পারো, নাম দিলে হবে না দিলে হবে, দরকার নাই। এখন আমাকে বলো তোমাদের কি মনে আছে যে পরাবৃত্তে, এই যে এখন একটু পরাবৃত্তের কাজ লাগবে, তোমাদের কি মনে আছে পরাবৃত্তে এখান থেকে এতটুকু দূরত্ব ছোট হাতের এ হইলে এখান থেকে এতটুকু ছোট হাতের এ, তার মানে আমি বলতে পারি এ বিন্দু হচ্ছে জেড এর মধ্যবিন্দু। তোমরা কি একমত? দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যতটুকু, নিয়ামকের পাদবিন্দুর দূরত্ব ঠিক ততটুকু, তাহলে আমি বলতে পারি এ হচ্ছে জেড এর মধ্যবিন্দু। তাহলে জেড এর স্থানাঙ্ক কি হবে বলো? এ বিন্দু হবে জেড এর মধ্যবিন্দু, তাহলে জেড এর স্থানাঙ্ক কেমনে বের করবা? দেখো এখানে ভুজ ছিল -1, এখানে হয়েছে +2, কত বাড়ছে বলো? -1 থেকে +2 হয়েছে ভুজ, 3 একক বাড়ছে, -1 এর সাথে 3 যোগ করলে 2 হয়, তাহলে এখানেও আরো 3 বাড়বে, 3 আর 2 এ 5, দূরত্ব তো সমান। দেখো কেমনে বাইর করবা, এই যে এখানে -1 এখানে 2, 3 বাড়ছে, এখানে আরো 3 বাড়বে ভুজ, 2 এর চাইতে আরো 3 যোগ করলে হয় 5। কোটি এখানে ছিল 1 হইছে -3, অর্থাৎ 4 কমছে, 1 থেকে 4 বিয়োগ করলে -3 হয়, এখান থেকে আরো 4 বিয়োগ করে দাও, -3 থেকে -4 বিয়োগ করলে -7, মানে -3 থেকে আরো 4 বিয়োগ হবে, তাহলে -7, 5, -7, বুঝছো? এটা বুঝছো? এটা না দেখাইলেও চলবে, ডিরেক্ট ক্যালকুলেশন, যেটা যেহেতু মধ্যবিন্দু তোমরা তো লিখে করতে পারো যে এটাকে ধরলা আলফা কমা বিটা ধরলা, তাহলে এ বিন্দু জেড এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুর ভুজ এই দুইটার ভুজের গড়, মধ্যবিন্দুর কোটি এই দুইটা কোটি এর গড়, তারপরে বাইর করলা, দরকার নাই ডিরেক্ট লিখে ফেলো। এই যে -1 থেকে 2 হইছে, 3 একক বাড়ছে, আরো 3 বাড়াই দাও, যেহেতু দূরত্ব সমান, 2 আর 3 এ 5, 1 থেকে -3 হইছে, অর্থাৎ 4 একক কমছে, মানে 4 বিয়োগ হইছে, এতে আরো 4 বিয়োগ করে দাও, -3 -4 -7। এখন আমাকে বলো নিয়ামক রেখাটা এই রেখার উপর লম্ব, তোমার কি কোনো আপত্তি আছে? নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব রেখা, অবশ্যই লম্ব রেখা, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? এটা লম্ব রেখা, 3x - 4y 3x - 4y প্লাস k = 0, যা z 5, -7 বিন্দুগামী, শেষ, বসায় দিলে k এর মান চলে আসবে। দেখো ভাই নিয়ামক রেখাটা এই রেখার অক্ষরেখার লম্ব রেখা,
তাহলে লম্ব রেখার সমীকরণ কি? এক্স এর শক ওয়াই এর শক ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ প্লাস ধ্রুবক কে ইকুয়াল টু 0, যা জেড বিন্দুগামী। তাহলে জেড বিন্দুগামী মানে কি? আমার এখানে কে এর মান বের করতে হবে। কেমন বের করব? এক্স এর জায়গায় বসাবো 5, এক্স এর জায়গায় বসাবো এই জেড এর ভুজ 3 5 15, ওয়াই এর জায়গায় বসাও কোটি, মাইনাসে মাইনাসে প্লাস 4 7 28 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে সুতরাং কে এর মান 43, ওই পাশে গিয়া -43। সুতরাং নিয়ামক রেখার সমীকরণ 3x - 4y - 43 = 0। নিট এন্ড ক্লিন বলো। এইখানে কণিকের কিছু করছি, পুরাটাই সরল রেখা। দেখো পুরা ম্যাথটাই সরল রেখা। কথা সত্য নাকি মিথ্যা? ভাই তোমারে বলছে অক্ষরেখার সমীকরণ, হেরা প্রশ্নের শীর্ষবিন্দু দিয়ে দিছে, উপকেন্দ্রও দিয়ে দিছে। এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণই অক্ষরেখা। x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। শেষ। আর গুণন করে দিলেই কাজ শেষ। তারপর নিয়ামক রেখা হচ্ছে অক্ষরেখার উপর লম্ব রেখা, এবং নিয়ামক রেখা এই জেড বিন্দুগামী। কাজ শেষ। এখন আমাকে বলো, এই ম্যাথে যদি তোমার কাছে পরাবৃত্তের সমীকরণ চাইতো, তুমি পারতা? আগের ক্লাসগুলোতে দেখাইছিলাম না এসপি সমান পিএম। মনে করো এই প্রশ্নে তোমার কাছে অক্ষরেখা চাইলো না, নিয়ামক রেখাও চাইলো না, তোমার কাছে চাইলো পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য নিয়ামক রেখা অবশ্যই লাগবে। উপকেন্দ্র দেওয়া আছে, এই যে এটা নিয়ামক রেখা, উপকেন্দ্র দেওয়া নিয়ামক রেখা এসপি সমান পিএম। এটা করাইছি কিনা? 2 নাম্বার ক্লাসে করাইছি না এটা? এই এসপি সমান পিএম এই ম্যাথ 2 নাম্বার ক্লাসে করাইছি না? অবশ্যই করাইছি। ওকে ফাইন, শেষ। এখন এই ম্যাথটা, ওয়েট ওয়েট ওয়েট, এটা আগে কেন আসছে? একটু ওয়েট, এইটা আগে কেন আসছে? এটা তো পরে যাবে, একটু পরে, একটু পরে। আগে এটা করি, এটা করি, আগে করি, আগে এইটা যাবে। হ্যাঁ, তারপরে এটা বলো, প্রশ্ন তোলো, এটা পারবা কিনা দ্রুত। উপকেন্দ্র দেওয়া, শীর্ষ দেওয়া, এই যে আগের ম্যাথটা হুবহু দেখো, উপকেন্দ্র দেওয়া ছিল, শীর্ষ দেওয়া ছিল। এগুলা কিন্তু সব এটা বুয়েটে আসা ম্যাথ। এখানে যতগুলা ম্যাথ দেখতেছো সবগুলা ভর্তি পরীক্ষায় আসা ম্যাথ, রেফারেন্স তোলা হয়নি। হুবহু সেম ম্যাথ। আগের ম্যাথে দেখো উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দু দেওয়া, সেম ম্যাথ। তোমার কাছে বলছে নিয়ামকের সমীকরণ। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, দ্রুত করো, 30 সেকেন্ড সময় করো। রাফ চিত্র আঁকাও, রাফ। তুমি এক অক্ষ অক্ষ চিহ্নিত করবা না, রাফ চিত্র আঁকাও। এখানে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল আমার জানার কোনো দরকার নাই, আমার জানার কোনো দরকার নাই। আমি এক অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত না করে ইচ্ছা মতো চিত্র আঁকি। এটা শীর্ষবিন্দু 0,0, এটা হচ্ছে এ। উপকেন্দ্র ধরলাম এস। আমি ইচ্ছা মতো চিত্র আঁকাবো আমার সুবিধা মতো, আমি এক অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করব না। এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু জেড। তোমার কাছে বলছে নিয়ামকের সমীকরণ বাইর করতে। আচ্ছা, এখানে তো অক্ষরেখার সমীকরণ চাই নাই। দেখো আমি আগে একটা কাজ করি, আগে জেড বাইর করি। দেখো এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। দেখো এই এতটুকু দূরত্ব, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যতটুকু, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের পাদবিন্দু দূরত্ব ঠিক ততটুকু। তাইলে এখানে খেয়াল করে দেখো 3 থেকে 0 হয়েছে, বুঝ 3 একক কমছে, আরো 3 একক কমায় দেও, -3 কমা 4 থেকে 0 হয়েছে, মানে কোটি 4 একক কমছে, আরো 4 একক কমবে, -4। এটা একদম মনে মনে করে ফেলা যায়। কেমনে করলাম? যেহেতু এ বিন্দু জেড এস এর মধ্যবিন্দু, তাহলে এই এস থেকে এতে আসতে ভুজ যতটুকু কমবে, এ থেকে জেড এ যাইতেও ভুজ ঠিক ততটুকু কমবে। 3 থেকে 0 হয়েছে, মানে 3 একক কমছে, আরো 3 একক কমায় দেও, -3। 4 থেকে 0 হয়েছে কোটি, মানে 4 একক কমছে, আরো 4 একক কমায় দেও। এখন দেখো এখানে তো অক্ষরেখার সমীকরণ চাইনি, তো এটা অক্ষরেখার সমীকরণ বের করার দরকার আছে। আমাকে বলো তো এই অক্ষরেখার ঢাল কত? বলো, এই যে অক্ষরেখাটা, এই অক্ষরেখার ঢাল কত? অক্ষরেখাটা এই দুইটা বিন্দুগামী, কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, মনে আছে? এটা হচ্ছে অক্ষরেখার ঢাল। এখানে তো সমীকরণ বাইর করার দরকার নাই, সরল রেখা পড়া থাকতে হবে। কিন্তু আজকে ক্লাসে যদি এমন কেউ আইসা থাকো যে সরল রেখা পড়ো নাই, তোমার কাছে মনে হবে আমি হিব্রু ভাষা বলতেছি। দেখো এই যে অক্ষরেখা, ঢাল কত? কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ 4 - 0 ডিভাইড বাই 3 - 0, মানে 4/3। তাইলে নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা, এটা তো নিয়ামক রেখা, এটাতে তো কোনো সন্দেহ নাই। নিয়ামক রেখার ঢাল কত হবে বলো? নিয়ামক রেখার ঢাল হবে, উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ, উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ।
অক্ষরেখার উপরে নিয়ামক রেখা যেহেতু লম্ব, তাহলে অক্ষরেখার ঢাল 4/3। তাহলে নিয়ামকের ঢাল তোমরা বাংলায় এভাবে লিখবা, তোমরা পরীক্ষায় বাংলায় লিখবা অক্ষরেখার ঢাল 4/3। সুতরাং নিয়ামক রেখার ঢাল -3/4। সুতরাং নিয়ামক রেখার ঢাল জানি, নিয়ামক রেখা এই বিন্দুগামী। এই বলো সমীকরণ কোনটা? আমি নিয়ামক রেখার সমীকরণ বাইর করব, নিয়ামক রেখার ঢাল জানি এবং নিয়ামক রেখা জেড বিন্দুগামী। তো কোনো একটা রেখার ঢাল যদি আমি জানি এম এবং সে যদি x1 y1 বিন্দুগামী হয়, সেই সরলরেখার সমীকরণ y - y1 = m * x - x1। মনে আছে? তুমি পরীক্ষা লিখবা। সুতরাং নিয়ামকের সমীকরণ, y - y1, y - a +4, y - y1 এই বিন্দুগামী, y - a +4 = ঢাল -3/4 * x - a +3। শেষ। এরপর তুমি ক্যালকুলেশন করো। এই বুঝছো, এগুলা 2 লাইনের ম্যাথ, এগুলা সব সরল রেখা, এগুলা কনিকের কিছু না, এগুলা সরল রেখা। উত্তর কি আসছে? 3x + 4y + 25, 3x + 4y + 25। এই বুঝতেছো? সেম। তো এই ম্যাথটাতেও যদি পরাবৃত্তের সমীকরণ চাই, পারবা? পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ বের করছি। তো যদি এই ম্যাথটাতেও পরাবৃত্তের সমীকরণ বের করতে বলতো, বাকিটা পারা যাবে। এসপি = পিএম। তুমি লিখবা ধরি, একাডেমিক পরীক্ষা হলে বাংলা একটু লিখে দিবা। যদি পরাবৃত্তের সমীকরণ বের করতে বলে এসপি = পিএম, ধরি পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি x, y, তারপরে এসপি = পিএম। শেষ। তারপর এসপি = পিএম। বোঝা গেল ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? এই কথা কও, কথা কও, ইজ ইট ক্লিয়ার অর নট? কথা বলো। হ্যাঁ, প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। সরল রেখা যাদের পড়া আছে, তোমাদের কাছে কনিক এত মজা লাগবে, মনে হবে যে সারাদিন কনিকের ম্যাথ করি। আর সরল রেখা যাদের পড়া নাই, তাদের মনে হবে যে আমি হিব্রু ভাষা বলতেছি, আর কিছু না। সরল রেখা অবশ্যই পড়া থাকতে হবে। সরল রেখা পড়া না থাকলে তোমার কিন্তু বুঝতে একটু বেগ পাইতে হবে। আর যদি সরল রেখা পড়া থাকে তাইলে একটুও সমস্যা হবে না, জাস্ট সরল রেখা পড়া থাকলে চলবে। সরল রেখা পড়া থাকলেই চলবে। হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্নটা পড়ো ভালো মতো। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা। এই যে দেখো, পরাবৃত্তের সমীকরণ চাইছে, পরাবৃত্তের সমীকরণ চেয়েছে। আমাকে বলো, একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে হইলে কোন দুইটা জিনিস দরকার? উপকেন্দ্র এবং নিয়ামক। আর কিছু দরকার আছে? উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ জানলে উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, এই দুইটা জিনিস জানা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো প্রশ্নে এই দুইটার মধ্যে একটা দেওয়া থাকবে, আরেকটা তোমার বের করে নিতে হবে। হয় উপকেন্দ্র দেওয়া থাকবে, তোমাকে আগে নিয়ামক বের করে নিতে হবে, অথবা নিয়ামকের সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে আগে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করে নিতে হবে। এখানে কি দেওয়া আছে দেখো, শীর্ষ দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া, এবং নিয়ামকের সমীকরণ দেওয়া। বুঝছো? পরাবৃত্তের সমীকরণ চাইছে, নিয়ামকের সমীকরণ দেওয়া। তাহলে তোমার বের করতে হবে কোনটা? বলো। তোমাকে বের করতে হবে কি? তোমাকে বের করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র, এই বেটা উৎকেন্দ্রিকতা কি করবো আমি? সাব্বির হোসেন, উৎকেন্দ্রিকতা তো দরকারই নাই। উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতা তো 1। উপকেন্দ্র বের করতে হবে। উপকেন্দ্র বের করলেই কাজ শেষ। এখন উপকেন্দ্র কেমন বের করবো? দেখো দেখো উপকেন্দ্র কিভাবে বের করি আমরা। এটা নিয়ামক, আমরা আমাদের মতো করে চিত্র আঁকাবো। এই যে দেখো, এটা হচ্ছে উপকেন্দ্র এস, এটা আমরা জানি না। এটা হচ্ছে শীর্ষ এ, শীর্ষ হচ্ছে 3,1। এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু জেড। আর নিয়ামকের সমীকরণ, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ 4x + 3y - 5 = 0। এখন তুমি প্ল্যান করো, প্ল্যান সাজাও, কিভাবে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা যায়। প্ল্যান করো, 10 সেকেন্ড সময়, প্ল্যান করো। শীর্ষবিন্দু দেওয়া, শীর্ষবিন্দু দেওয়া,
নিয়ামকের সমীকরণ দেওয়া, প্ল্যান করো প্ল্যান করো। তোমার হাতে ইনফরমেশন কি আছে? তোমার খুনিকে খুঁজে বের করতে হবে, সিরিয়াল কিলারকে। তোমার হাতে ইনফরমেশন আছে, শীর্ষবিন্দু তুমি বাইর করে ফেলছো, তোমাকে দিয়েই দেওয়া হয়েছে ক্লু। নিয়ামকের সমীকরণ ক্লু দেওয়া হয়েছে। এখন তুমি খুঁজে বাইর করো কেমনে উপকেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া যায়। তার আগে তুমি আমাকে বলো, আমি যদি সামহাও এই জেড বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই, তাইলে তো উপকেন্দ্র বাইর করে ফেলতে পারবো, কারণ এ বিন্দু হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু। এই বুঝতেছো? ক্লু দেখো, তোমার দরকার উপকেন্দ্র, তো উপকেন্দ্র বের করার জন্য তোমার দরকার জেড। তুমি যদি জেড বের করে ফেলতে পারো, তারপরে তুমি বলবা যে জেড এস এর মধ্যবিন্দু হচ্ছে এ। পরাবৃত্তের বেলায় শীর্ষবিন্দু হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু, কারণ এই দিকের দূরত্ব ছোট হাতের এ, এই দিকের দূরত্বও ছোট হাতের এ। রাইট? মনে আছে তো? তাহলে এখন আমাকে বলো জেড কেমনে বের করবো? জেড কেমনে বের করবো? জেড কে? জেড কে জিজ্ঞেস করো বেটা, তুই কে? জেড হচ্ছে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু। জেড হচ্ছে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু। তো আমি যদি অক্ষরেখার সমীকরণটা বের করে ফেলতে পারি, অক্ষরেখার সমীকরণটা যদি আমি বের করে ফেলতে পারি, তারপরে আমি অক্ষরেখা এবং নিয়ামক রেখা এই দুইটার ছেদবিন্দু ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবো। তাইলে আমাকে বলো আগে অক্ষরেখার সমীকরণ কেমনে বের করবো। দেখো, অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব রেখা, অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস কে ইকুয়ালস টু 0। যা যা অবশ্যই শীর্ষবিন্দু দিয়ে যায় ভাইয়া, অক্ষরেখা অবশ্যই শীর্ষবিন্দু দিয়ে যায়। এই যে অক্ষরেখা, এই বিন্দুগামী 3,1 বিন্দুগামী, বুঝতেছো? এই 3,1 বিন্দু বসায় দিলেই কে এর মান পেয়ে যাবো। দেখো, অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে ইকুয়ালস টু 0, যা 3,1 বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় বসায় দাও 3, 3 থেকে 9, মাইনাস ওয়াই এর জায়গায় বসায় দাও 1, 4 1 4, প্লাস কে সমান 0। তাহলে কে এর মান কত আসবে? 5 মাইনাস 5, কে সমান -5। তাহলে অক্ষরেখার সমীকরণ কি আসতেছে? অক্ষরেখার সমীকরণ আসতেছে 3x - 4y -5 = 0। বলো অক্ষরেখা আসছে এটা 3x - 4y - 5। তাইলে এখন দেখো, এই যে অক্ষরেখা এবং নিয়ামক রেখা এই দুইটার ছেদবিন্দু ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় বলো ছেদবিন্দু কত। এইগুলা ক্যালকুলেশন দেখাইতে হবে না। অক্ষরেখা এবং নিয়ামক রেখা, এই যে অক্ষরেখা, অক্ষরেখা এবং নিয়ামক রেখা এই দুইটার ছেদবিন্দু হচ্ছে জেড। জেড এর স্থানাঙ্ক কত আসছে বলো? -7/5। এই এক একজন এক একটা বলে, এক একজন থেকে এক একটা বলে, আমি নিজেই বের করি, তোমাদের উপরে বিশ্বাস নাই, তোমাদের উপরে বিশ্বাস নাই। আননোন কয়টা? দুইটা। তাহলে একটা হচ্ছে 4 3 -5 ডানে বসাইতে হবে। এই সমীকরণগুলো যখন সমাধান করবা, ধ্রুবকগুলো কিন্তু ডান পাশে বসাইতে হবে। 4 3 5, 4 3 5, এটা 3 -4 আর -5 ওই দিকে +5 হবে। 3 -4 5, 3 -4 5, 7/5 কমা -1/5, 7/5 -1/5 শেষ। ওকে, 7/5 -1/5। এই ক্যালকুলেটরে এইরকম একঘাতি দুই চলকের সমীকরণ বা তিন চলকের সমীকরণ সমাধান করার সময় ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে বসাইতে হয়। তো -5 যখন ক্যালকুলেটরে বসাবো, এটা হবে -5 হয়ে যাবে +5, এখানেও -5 হয়ে যাবে +5। এখন দেখো, এই যে জেড এবং এস এর মধ্যবিন্দু হচ্ছে এ। তাহলে এখন তুমি এভাবে করতে পারো যে বুঝ যতটুকু বাড়ছে এখানেও ততটুকু বাড়বে, বাট এইভাবে চিন্তা করতে তোমার অসুবিধা হইতে পারে, কারণ এখানে ভগ্নাংশ আছে। তো যদি মনে মনে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, দেখো বুঝ এখানে কিন্তু যে এ মধ্যবিন্দু, তাইলে এখানে 7/5 থেকে যতটুকু বাড়ছে তুমি বিয়োগ করে দেখো। এটা তুমি মনে মনে বা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো যে বাড়ছে কতটুকু। বাড়ছে 3 -7/5, যতটুকু বাড়ছে সেটা 3 এর সাথে যোগ হবে, 3 প্লাস অ্যান্সার 23/5। তুমি চাইলে ডিরেক্ট এভাবে ক্যালকুলেটর দিয়ে করে বসায় দিলেও হবে। আর এখানে কোটি
ছিল -1/5 হয়েছে 1 মানে বাড়ছে। কতটুকু বাড়ছে? এর থেকে এটা বিয়োগ 1 মাইনাসে প্লাস 1/5 বাড়ছে 6/5, এটা কাছে যোগ হবে +1 11/5। এই কিছু বুঝলা কি করছি? আচ্ছা আমি কেমনে কি করছি কিছু বুঝছো তোমরা? এনে কি করছি দেখো, এই এ যেহেতু মধ্যবিন্দু, এ যেহেতু জেডএস এর মধ্যবিন্দু, তাহলে অবশ্যই এনে বুঝ 7/5 থেকে 3 হয়েছে, বাড়ছে। যতটুকু বাড়ছে এখানেও বুঝ ঠিক ততটুকুই বাড়বে। তাহলে আমি 3 থেকে আগে এটা বিয়োগ করে বের করছি কতটুকু বাড়ছে, সেটা আবার 3 এর সাথে যোগ করে দিছি। এখানে -1/5, এখানে 1, তাহলে কোটি এখানেও বাড়ছে। এটা থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করে বের করছি কত বাড়ছে, সেটা একের সাথে যোগ করে দিছি। তুমি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো, অথবা তুমি নর্মালি যেমন লিখে করো অমনি করবা, যে এটাকে ধরি আলফা কমা বিটা, তারপর লিখবা যে মধ্যবিন্দুর ভুজ 3 সমান এই দুইটা ভুজের গড়, আর মধ্যবিন্দুর কোটি 1 সমান এই দুইটা কোটির গড়। ওইভাবে লিখে করবা, কোনো অসুবিধা নাই। এখন দেখো আমরা উপকেন্দ্র পায়ে গেছি 23/5, 11/5 এবং নিয়ামকের সমীকরণ প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখন পরাবৃত্তের সমীকরণ বের করা কি আমাদের কাছে কোনো ব্যাপার? বলো, ডিরেক্ট লিখে ফেলবা। শোনো এইরকম মেতে খালি লিখবা ধরি পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু px, y, লিখবা ধরি পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু px, y। সুতরাং পরাবৃত্তের সমীকরণ x মাইনাস, তুমি একবারে √sp সমান pm না লিখে ডিরেক্ট স্কোয়ার করে দাও। এটা কিন্তু না দেখাইলেও চলবে, sp সমান pm, তাহলে sp স্কোয়ার সমান pm স্কোয়ার, তাহলে একবার স্কোয়ার করে দিলে একটা লাইন কমে যাবে। তাহলে x মাইনাস 23/5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 11/5 হোল স্কোয়ার সমান নিয়ামক রেখা কোনটা? 4x plus 3y minus 5, 4x plus 3y minus 5 হোল স্কোয়ার। আর নিচে যেহেতু স্কোয়ার করে দিচ্ছি রুট ওভার হবে না, x এর শক স্কোয়ার 16 প্লাস y এর শক স্কোয়ার 9, 16 আর 9 25। এখন আর গুণন করবা, স্কোয়ার ভাঙাবা, শেষ। শোনো বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যান্সার এখানে দিয়ে দিলেই চলে, বাট একাডেমিকে অবশ্যই ভাঙবা, ভেঙে অ্যান্সারটা দিবা, শেষ। এই বলো ম্যাথটা বুঝছো কিনা? স্কোয়ার করার দায়িত্ব তোমাদের, স্কোয়ার করার দায়িত্ব তোমাদের, এই বাকিটা করে দেওয়ার দায়িত্ব আমার না। এরকম ম্যাথ বইয়ে অনেকগুলো আছে, সবগুলো প্র্যাকটিস করবা। দেখো তুমি আগে ম্যাথের লজিকটা বোঝো, আমি আবার বলতেছি। এখন আমাকে তোমরা এই জিনিসটা বলো, এখন থেকে যদি কোনো একটা ম্যাথে উপকেন্দ্র দেওয়া থাকে এবং তোমাকে বলা হয় পরাবৃত্তের সমীকরণ বের করো, তুমি পারবা? তোমার কাজ হবে আগে নিয়ামক বের করা। উপকেন্দ্র দেওয়া, তুমি আগে নিয়ামকের সমীকরণ বের করবা, তারপরে sp সমান pm, শেষ। আর যদি নিয়ামক দেওয়া থাকে তুমি আগে উপকেন্দ্র বের করবা, তারপরে sp সমান pm। তুমি sp সমান pm লিখলে রুট ওভার আসবে, আর একবারে স্কোয়ার করে বসায় দিলে রুট ওভার আসবে না। x মাইনাস 23/5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 11/5 হোল স্কোয়ার সমান এই নিয়ামকের সমীকরণ স্কোয়ার ডিভাইড বাই x এর শক স্কোয়ার প্লাস y এর শক স্কোয়ার, শেষ। এরপর এটাকে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করবা, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্র আর 25 দিয়ে আর গুণন করে দিবা, শেষ। এই বোঝা গেছে? লজিক বুঝছো কিনা? ওকে, ফাইন 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 ফাইন। চমৎকার কিছু ম্যাথ আমরা আজকে ক্লাসে করব, খুবই চমৎকার, খুবই চমৎকার। এই ম্যাথগুলোর সিরিয়াল উল্টাপাল্টা কেমনে হইলো বুঝলাম না, ওয়েট, এগুলো পিছে কেমনে গেল? হ্যাঁ, ওকে ফাইন। প্রশ্ন তোলো, লজিক বুঝতে হবে, সরল রেখা পড়া থাকতে হবে। প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড সময়। পরাবৃত্তের আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই সরল রেখা পড়া থাকতে হবে এবং প্রথম 3টা ক্লাস করা থাকতে হবে পরাবৃত্তের। বুঝতে পেরেছো? ওকে, প্রশ্ন তোলো। ওকে, তুর্য সরকার প্রশ্ন তোলা হয়ে গেছে, ভেরি গুড। রৌনক, সৈয়দ আলাবি, ওকে, আনিকা, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। দেখো প্রশ্নটা ভালো মতো পড়ো এবং বোঝার চেষ্টা করো তারা কি দিয়ে দিছে এবং তারা কি চায়। এই যে সরল রেখাটি
কোন পরাবৃত্তের শীর্ষবিন্দুতে তার অক্ষের উপর লম্ব। ভালো কথা, শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব আমরা তো জানি, শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব যে আঁকায়, এবং উপকেন্দ্র দেওয়া। তোমাকে বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন আমাকে বলো, আমার প্রথমে কি বাইর করতে হবে? একটা পরাবৃত্তের সমীকরণ বাইর করতে বলছে, উপকেন্দ্র দিয়ে দিছে। তুমি আগে কি বাইর করবা? নিয়ামক রেখার সমীকরণ। তুমি যদি নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারো, তারপরে এসপি সমান পিএম, শেষ। বোঝা গেল? এখন নিয়ামক কেমন বের করবো? দেখো, তুমি রাফ চিত্র আঁকাবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করবে না। দেখো, ধরো এটা হচ্ছে নিয়ামক, এই যে একটা পরাবৃত্ত, এটা হচ্ছে উপকেন্দ্র 1, -1, এটা হচ্ছে নিয়ামক রেখা। তোমাকে বলছে এই যে সরল রেখাটা, এইটা এই পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব। ভাই শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব মানে কোনটা? এই যে এটা, এই বুঝতেছো? এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু, এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব মানে হচ্ছে এই যে এই রেখাটা, এটা দেওয়া আছে x - y + 2 = 0। আমার লাগবে কি? আমার লাগবে নিয়ামকের সমীকরণ। ভালো মতো বোঝো, আগে চিন্তা করো, চিন্তা করো, ক্লু খুঁজে বাইর করো যে কি দেওয়া আছে, কি দরকার। উপকেন্দ্র দেওয়া, পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য আমার নিয়ামক রেখার সমীকরণ দরকার, কিন্তু প্রশ্নে নিয়ামকের সমীকরণ দিয়ে দেয়নি। প্রশ্নে দিয়ে দিছে কি? প্রশ্নে দিয়ে দিছে শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব। আচ্ছা আমাকে তোমরা বলো তো, নিয়ামক রেখাও অক্ষরেখার উপর লম্ব, আর এই রেখাটাও অক্ষের উপর লম্ব, তাহলে এরা দুইজন নিজে কি? এরা দুইজন নিজে কেমন? সরল সমান্তরাল না? দুইটা রেখাই যেহেতু অক্ষের উপর লম্ব, তাহলে এরা দুইটা সমান্তরাল। তাহলে আমি বলতে পারি না যে এই যে নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ হবে x - y + k = 0? বলো, বলতে পারি কিনা? এই রেখা আর এই রেখা সমান্তরাল রেখা, কথা সত্য। তো যেহেতু সমান্তরাল রেখা, তাহলে অবশ্যই x - y এতটুকু যেমনি আছে এমনি থাকবে। সমান্তরাল রেখার x এর সহগ এবং y এর সহগ চেঞ্জ হয় না, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়। এখানে ধ্রুবক +2, এখানে +k নিলাম। শুধু k এর মান বের করতে পারলেই কাজ শেষ না? বলো, শুধুমাত্র k এর মান বের করতে পারলেই কাজ শেষ। এখন আমাকে বলো, এই k এর মান কেমনে বের করব? আমি যদি z এর স্থানাঙ্ক বের করতে পারি, দেখো আমি যদি z এর স্থানাঙ্কটা বের করতে পারি, তখন আমি বলতে পারবো না যে নিয়ামক রেখা z বিন্দুগামী? বলো, আমি যদি z এর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো, কি বলতে পারবো? যে নিয়ামক রেখা z বিন্দুগামী। তখন আমি k এর মান পেয়ে যাব। z এর স্থানাঙ্ক কেমনে পাবো বলো? তুমি আগে বলো, এ বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে পারি, তাইলে আমি z পেয়ে যাব, কথা সত্য। দেখো, আমি যদি এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, তাইলে z বের করতে পারবো। ভালো মতো বুঝছো? তাহলে এখন দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবো? এ বিন্দু হচ্ছে অক্ষরেখা এবং এই রেখার ছেদবিন্দু। তাহলে অক্ষরেখার সমীকরণ কেমনে বের করবো? অক্ষরেখা হচ্ছে এই রেখার লম্ব রেখা, অর্থাৎ x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক k = 0। এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। এবং অক্ষরেখা এই বিন্দুগামী, তাহলে x এর জায়গায় বসাও 1, y এর জায়গায় বসাও -1, তাহলে k এর মান 0। দেখো, এই ভালো মতো বুঝবে, এগুলো মনে মনেই করে ফেলা যায়। অক্ষরেখা এই রেখার লম্ব, কথা সত্য। তাহলে x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, মাইনাস হয়ে যাবে প্লাস, এবং প্লাস k = 0, যা এই বিন্দুগামী। তাহলে x এর জায়গায় বসাও 1, y এর জায়গায় -1, তাহলে k এর মান 0। k এর মান 0, এটা মনে মনে একবারে করে ফেলা যায়। সরল রেখা কিন্তু পড়া থাকতে হবে। এখন আমাকে বলো, এই অক্ষরেখা এবং এই রেখা, এই দুটা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত আসে। দ্রুত বলো, এ বিন্দুর স্থানাঙ্ক কত আসে বলো। এ বিন্দুর স্থানাঙ্ক কত আসে বলো? 1 1 0 1
1 0 1 minus 1 minus 2 1 minus 1 minus 2 minus 1 comma plus 1 সবার আসছে minus 1 comma plus 1 তাইলে এখন বলো z এর স্থানাঙ্ক কি হবে এখানে ভূত ছিল 1 এখানে হইছে -1 মানে 2 একক কমছে 1 থেকে 2 বিয়োগ করলে -1 হয় আরো 2 কমবে -1 থেকে আরো 2 বিয়োগ করলে -3 তারপরে দেখো কোটি ছিল -1 হইছে +1 অর্থাৎ 2 বাড়ছে -1 এর সাথে 2 যোগ করলে +1 হয় আরো 2 বাড়াই দাও 1 আর 2 এ 3 তাহলে z এর স্থানাঙ্ক -3 +3 -3,3 সুতরাং এই যে নিয়ামক রেখা এই বিন্দুগামী তাহলে তুমি x এর জায়গায় বসাও -3 y এর জায়গায় বসাও 3 প্লাস k সমান 0 দেখো এই যে নিয়ামক রেখা এই নিয়ামক রেখা অবশ্যই এই বিন্দু দিয়ে যায় তাহলে x এর জায়গায় বসাও -3 y এর জায়গায় বসাও 3 তাহলে k এর মান -6 ও পাশে গিয়ে +6 তাহলে k এর মান কত 6 সুতরাং k সমান -6 ওই পাশে গিয়ে +6 হবে সুতরাং নিয়ামকের সমীকরণ কি আসতেছে x - y +6 x - y +6 = 0 এই যে বুঝতে পারছো তুমি আগে জিনিসগুলো বুঝো পরীক্ষার খাতায় বাংলায় বুঝিয়ে দিবা কোনো সমস্যা নাই তুমি যদি নিজে বুঝতে পারো তাহলে পরীক্ষার খাতায় স্যারকে বুঝিয়ে দিয়ে আসতে পারবা সমস্যা নাই এখন বাকিটা কি বাড়ির কাজ দেওয়া যায় শেষ এখন কি SP = PM আমি এক লাইন লিখে দেই SP = PM আমি নিয়ামকের সমীকরণ পেয়ে গেছি উপকেন্দ্র দেওয়া আছে স্কয়ার করে দাও একবারে স্কয়ার করে দাও তাহলে বর্গমূল √ দিতে হবে না x - 1 ওই যে উপকেন্দ্র x - 1 হোল স্কয়ার প্লাস y - a + 1 হোল স্কয়ার = PM স্কয়ার নিয়ামকের সমীকরণ হোল স্কয়ার x - y + 6 হোল স্কয়ার নিচে নিয়ামকের x এর সহগ স্কয়ার 1 কে স্কয়ার করলে 1 - 1 কে স্কয়ার করলে 1 2 এই বুঝা গেছে বাকিটা হাউসওয়াইফ তোমরা কি বুঝতাছো নাকি খুঁজতাছো বলো বুঝতাছো নাকি খুঁজতাছো এই বুঝা গেছে কথা বলো জোরসে বলো এখন এই ম্যাথটা আরেক ভাবে করা যায় এই ম্যাথটা আরো এক ভাবে করা যায় কেমনে এই ম্যাথটা আরো একভাবে করা যায় ওয়েট সব নাম ইচ্ছা খুঁজা মুছি দেখো এই ম্যাথটা আরো একভাবে করা যাবে তোমরা যেমনি লিখছো অমনি থাকুক নতুন করে আবার লেখো বিকল্প সমাধান এই যে এইগুলো দেওয়া ছিল তাই না হ্যাঁ উপকেন্দ্র দেওয়া আছে শীর্ষবিন্দুতে স্পর্শক বা শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব একই কথা শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব এটাকে স্পর্শক বলে দেওয়া আছে এটা হচ্ছে এটার সমান্তরাল রেখা আমার দরকার কি বলো আমার দরকার এখানে কে এর মান না একটু ভালো মতো বুঝছো এতটুকু করার পরে আমি যে এখানে প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক বের করছি কেন এ বিন্দুর স্থানাঙ্ক বের করার উদ্দেশ্য ছিল জেড এর স্থানাঙ্ক বের করা জেড এর স্থানাঙ্ক বের করার উদ্দেশ্য ছিল কে এর মান বের করা দেখো আমি প্রথমে অক্ষরেখা বের করছি তারপর অক্ষরেখা এবং এই শীর্ষবিন্দুতে স্পর্শক এই দুটো ছেদবিন্দু দিয়ে এ বের করছি এ থেকে জেড জেড থেকে কে আমার টার্গেট ছিল কে এর মান বের করা কথা সত্য এখন এখান থেকে আমি এটা কি বলতে পারি আমাকে বলো এই যে দেখো এই যে শীর্ষবিন্দু এ দাঁড়াও নামগুলা দিয়ে নেই শীর্ষবিন্দু এ এবং নিয়ামকের পাদবিন্দু জেড আমি কি বলতে পারি না যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং শীর্ষবিন্দু থেকে নিয়ামকের পাদবিন্দু দূরত্ব সমান কথা সত্য নাকি মিথ্যা বলো কথা সত্য নাকি মিথ্যা বলো সমান তাইলে আমি বলতে পারি কিনা এটা বলো যে তাইলে এস থেকে জেড হবে এস থেকে এ এর দ্বিগুণ আমি এইটা বলতে পারি কিনা আগে দেখো ওয়েট এস জেড সমান 2 ইন্টু এস এ এটা বলতে পারি কিনা বলো দেখো এতটুকু ধরো এ এটাও এ
তাহলে এটা হচ্ছে ডাবল, এটার ডাবল এস এ। এটা বলতে পারি, ভালো মতো দেখো, বলতে পারি কিনা, কথা সত্য নাকি মিথ্যা? এস থেকে জেড, এস থেকে এর দ্বিগুণ। আচ্ছা এই লাইনটা কি মিন করতেছে বলো? এই লাইনটা কি এই জিনিসটা মিন করে না যে উপকেন্দ্র থেকে নিয়ামকের লম্ব দূরত্ব? এই দেখো ভাইয়া, এস জেড মানে কি? এস জেড মানে হচ্ছে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। এবং এস এ, এস এ মানে কিন্তু সাউথ আফ্রিকা না, এস এ মানে হচ্ছে উপকেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুতে স্পর্শকের লম্ব দূরত্ব। তাহলে আমি বলতে পারি না যে একটা যে কোনো পরাবৃত্তে, এটা যে কোনো পরাবৃত্তের জন্য সত্য, যে কোনো পরাবৃত্তে উপকেন্দ্র থেকে নিয়ামকের লম্ব দূরত্ব উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্বের দ্বিগুণ। কথা সত্য, কথা সত্য। এখন আমাকে বলো, লম্ব দূরত্ব বাইর করার কনসেপ্ট মনে আছে? অবশ্যই মনে থাকা উচিত, সরল লেখা পড়ে আসছো। লম্ব দূরত্ব বাইর কেমনে করে দেখো, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কেমনে বাইর করে? এক্স এর জায়গায় বসবে ভুজ 1, দেখো এক্স এর জায়গায় বসবে ভুজ 1 মাইনাস, ওয়াই এর জায়গায় বসবে কোটি -1, মাইনাস মানে +1 হয়ে যাবে, প্লাস কে ডিভাইড বাই এক্স এর শক স্কয়ার প্লাস ওয়াই এর শক স্কয়ার, রুট ওভার অফ এক্স এর শক স্কয়ার, এক্স এর শক 1, 1 কে স্কয়ার করলে 1 প্লাস ওয়াই এর শক -1, -1 কে স্কয়ার করলে +1। এটা একবারে তুমি যদি একটু চালাক হও, বেশি চালাক হওয়ার দরকার নাই, সামান্য একটু চালাক হইলে এটা একবার লেখা যায় না, 2 প্লাস কে ডিভাইড বাই √2। বলো এটা ডাইরেক্ট একবারে লেখা যায় কিনা? যে ভাই এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় -1, তাহলে -1 হচ্ছে +1, 2 প্লাস কে, নিচে রুট ওভার অফ এক্স এর শক স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1, আর এখানে ওয়াই এর শক -1, -1 কে স্কয়ার করলে +1, তাহলে রুট ওভার অফ 2। সামান্য একটু বুদ্ধিমান হলে এটা একবারে লেখা যায়, খুব বেশি বুদ্ধিমান হওয়া লাগে না। তারপরে ডাইরেক্ট এস এ, সেম একই প্রসিডিউর, এস এ উপকেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় -1, -1 হচ্ছে +1, তাহলে এখানে আগে হবে 2, আগে থেকে আসে আরো 2, 2 এ 2 এ 4। দেখো লম্ব দূরত্ব বাইর করার কনসেপ্ট কি? যেই রেখার উপর লম্ব দূরত্ব বের করবা ওই রেখার বাম পক্ষে এক্স এর জায়গায় বসে দিবা ওই বিন্দুর, যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করবা সেই বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় কোটি, তাহলে এক্স এর জায়গায় 1 বসালে এখানে 1, ওয়াই এর জায়গায় -1 বসালে -1 আর 2 সাইড, আর নিচে এক্স এর শক স্কয়ার রুট ওভার অফ এক্স এর শক স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 প্লাস -1, ওয়াই এর শক -1, -1 কে স্কয়ার করলে +1ই হয়, তাহলে রুট ওভার অফ 2। কিছু কি বুঝলা? এই তোমরা কি কিছু বুঝতাছো নাকি খুঁজতাছো? বলো বুঝতাছো নাকি খুঁজতাছো? হ্যাঁ ওকে ফাইন। এখন দেখো খেয়াল করে দেখো, √2 বাদ দিয়ে দাও, 2 প্লাস কে মডুলাস উঠাই দাও, প্লাস মাইনাস 4 দুগুণে 8, দেখো √2 কাটা, 4 দুগুণে 8, মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে কে ইকুয়ালস টু 8 থেকে 2 গেলে 6, -8 -2 -10, কে এর মান তো দুইটা হইতে পারে, এই দুইটার মধ্যে নিব কোনটা? দেখো কে এর মান তো যখন তুমি মডুলাস উঠাই দিবা 4 দুগুণে প্লাস মাইনাস 8 দিতে হবে না, তো যদি এখানে পজিটিভ হয় 8 থেকে 2 গেলে 6, আর যদি নেগেটিভ হয় -8 -2 -10, নিব কোনটা বলো? কোনটা নিব? খেয়াল করে দেখো, আমরা এই রেখা থেকে দূরত্ব বের করতেছি এবং এই দুইটা সমান্তরাল রেখা একই দিকে আছে। দেখো কোন একটা বিন্দু থেকে একই পাশে দুইটা সমান্তরাল রেখা তুমি যদি নেও, মনে রাখবা এই দুইটা সমান্তরাল রেখার ধ্রুবক পদের চিহ্ন সেম হবে। আবার বলি শোনো, তুমি এই বিন্দু থেকে একই দিকে, দেখো এই দুইটা সমান্তরাল রেখা কি একই দিকে না? তুমি এই জিনিসটা কি শিওর কিনা আমাকে বলো, যে উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুতে স্পর্শক এবং নিয়ামক রেখা একই পাশে আছে না? এরা কি উপকেন্দ্রের দুই পাশে দুইটা না, এই দুইটা কিন্তু একই পাশে। তাহলে এই বিন্দু থেকে একই পাশে দুইটা সমান্তরাল রেখার চিহ্ন হয় দুইটাই পজিটিভ হবে, নয় দুইটাই নেগেটিভ, হয় একই হবে চিহ্ন। তাহলে এটার চিহ্ন যেহেতু প্লাস, এটার চিহ্ন প্লাস হবে। এখন কোনটা নিব বলো? এই যে 6, এনে তোমার কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, ডিরেক্ট বলবা এখানে
এখানে -10 গ্রহণযোগ্য নয়। এই বুঝছো? এখানে এই দেখো, এই যে কত আসছিল, কে এর মান 6। তো এইভাবে যদি করো তুমি দুইটা মান আসবে, বাট নিতে হবে কোনটা, এই রেখার চিহ্ন যেটা মানে ধ্রুবক পদ, এই সমান্তরাল রেখার ধ্রুবক পদের চিহ্ন যদি পজিটিভ হয় এটাও পজিটিভ হবে। তাহলে কে এর মান কত হবে, কে এর মান হবে, আচ্ছা নিচেই লিখি, এই যে x - y + 6 = 0। এখন আমাকে বলো তোমার কোন পদ্ধতিটা ভালো লাগছে। তুমি চাইলে এইভাবে কে এর মান 6 বের করতে পারো, সেক্ষেত্রে তোমাকে প্রথমে অক্ষরেখার সমীকরণ বের করতে হবে, তারপর অক্ষরেখা এবং শীর্ষবিন্দুতে স্পর্শক এই দুইটা সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, তারপর নিয়ামকের পাদবিন্দু বের করতে হবে, তারপর নিয়ামকের পাদবিন্দু বসিয়ে কে এর মান বের করতে হবে। এইভাবে করলে কে এর মান একটাই আসবে। আর যদি তুমি এই দূরত্বের কনসেপ্ট দিয়ে করো কে এর মান দুইটা আসবে, বাট সেই ক্ষেত্রে তোমাকে দুইটার মধ্যে কোনটা চুজ করতে হবে, এই দুইটা সমান্তরাল রেখা যেহেতু এই উপকেন্দ্রের একই পাশে আছে, তাই এটার সহগের বা ধ্রুবপদের চিহ্ন যা হবে এই নিয়ামক রেখার ধ্রুবপদের চিহ্ন সেমই হবে। তাহলে বাকিটা বাড়ির কাজ, বাকিটা তোর করে যাওয়ার দরকার নাই। উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ বের করে ফেলছি, এন্ড পরাবৃত্তের সমীকরণ SP = PM, শেষ। এই সরল রেখা যাদের করা আছে বুঝতেছো, সরল রেখা যাদের পড়া নাই তোমরা শুধু শুধু এখন ক্লাস করো না, কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। যারা এখনো সরল রেখা পড়ো নাই প্রশ্ন তোলো, তোমরা আগে সরল রেখা ভালো মতো পড়ো, তারপরে কনিক পড়ো, দেখবা এত মজা লাগবে, একেবারে মনে হবে যে মুক্তাগাছার মন্ডা খাইতেছো, কুমিল্লার রসমালাই আর কোথায়কার কি আছে। যারা সরল রেখা পড়ো নাই তোমরা কিন্তু আজকে ক্লাস কিছুই বুঝবা না। সরল রেখা পড়া থাকতে হবে মাস্ট। এই লম্ব রেখা, সমান্তরাল রেখা, লম্ব দূরত্ব এগুলো আগে কিছুই পড়া না থাকলে তোমার মাথায় ঢুকবে না। সমান্তরাল রেখা, লম্ব রেখা, ছেদবিন্দু এবং লম্ব দূরত্ব এই কনসেপ্টগুলো সরল রেখা অধ্যায়ে পড়া থাকলে তোমার কাছে একদম পানিবাদ হয়ে যাবে। কুষ্টিয়ার দই, বগুড়ার দই, হেই দই কোনটা ভালো, কুষ্টিয়া নাকি বগুড়া, সাতপুরের ইলিশ? আচ্ছা ঠিক আছে দাদা। সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারের তো আর্কাইভ নাই, এই অধ্যায়ের আমার কোনো এখনো পর্যন্ত স্মার্ট বোর্ডে নেওয়া ক্লাস নাই। সমতলে বস্তুকণার গতি যে অধ্যায়টা মানে এই অধ্যায়ের আর্কাইভ ক্লাস ইউটিউবে যেগুলো আপলোড করা আছে ওগুলাই, ইউটিউবে হোয়াইট বোর্ডে নেওয়া ক্লাসগুলো ফ্রি করা আছে ওগুলাই, তো ওগুলো তো ইউটিউবে দেওয়াই আছে, স্মার্ট বোর্ডের ক্লাস নাই এই জন্য আর্কাইভ দেইনি, বুঝছো? থাকলে তো দিয়েই দিতাম। মাসফি বলছে চিলক্সের বার্গার, সোয়াদ বলছে বরিশালের পেয়, পেয় কি রাজশাহী রাম, সিলেটের চা, নোয়াখালীর মানুষ, আই সর্বনাশ, আসছে আরেকজন। দেখো এই প্রশ্নে কি চাইছে, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মূল বিন্দুতে, মানে উপকেন্দ্র 0,0 এবং এটা তো সেম, এই আগের ম্যাথটা এই ম্যাথটা তো সেম, এটা করে দিতে হবে। ওয়েট ওয়েট, উপকেন্দ্র দেওয়া এবং এই রেখাটি পরাবৃত্তকে শীর্ষবিন্দুতে স্পর্শ করে, শীর্ষবিন্দুতে স্পর্শক মানেই কিন্তু শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব, এটা সেম। দেখো উপকেন্দ্র দেওয়া ছিল, শীর্ষবিন্দুতে স্পর্শক দেওয়া ছিল, শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব, এই যে শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব মানেই কিন্তু শীর্ষবিন্দুতে স্পর্শক, এটা দুইটা নাম। তোমাকে প্রশ্নে বলতে পারে শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব অথবা শীর্ষবিন্দুতে স্পর্শক, একই কথা। দেখো উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া সেম, উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া। তোমাকে বলছে পরাবৃত্তের সমীকরণ বের করো, HW। তুমি আগে নিয়ামক বের করবা। তোমার প্রথম কাজ কি, তোমার প্রথম কাজ নিয়ামকের সমীকরণ বের করা, তারপরে SP = PM। পারবা? বলো পারবা নাকি পারতা না? একদম সোজা সাপটা আলাপ, না পারার কোনো কারণ নাই, না পারার কোনো কারণ নেই। পারবা নাকি পারবা না বলো, না পারার কোনো কারণ কি আছে? না পারার কোনো কারণ নাই, অবশ্যই পারতে হবে, অবশ্যই পারতে হবে। ওকে ফাইন। বরিশালের আমরা আর কি, দিনাজপুরের লিচু, ওকে ফাইন ঠিক আছে। বুঝতাছো নাকি খুঁজতাছো?
প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড সময়। কোনো সমস্যা হবে না আবিদ শাহরিয়ার, কোনো সমস্যা নাই। ক্লাসগুলো করে ফেলো, ফাইনাল এক্সাম শেষ হলে পরে বাড়ির কাজগুলো করো, কোনো সমস্যা নাই। ক্লাসগুলো একবার করা হয়ে গেলে পরে খালি ক্লাস লেকচারগুলো আগে রিভিশন দিয়ে নিবা। যেহেতু ইয়ার চেঞ্জ শুরু হয়ে গেছে তোমার, তুমি ক্লাসগুলো এখন করে রাখতে পারো, বাড়ির কাজগুলো পরে করার আগে জাস্ট ক্লাস লেকচারের ম্যাথগুলো রিভিশন দিয়ে নিবা, তাহলেই হবে। দেখো, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4,-3 বিন্দুতে অবস্থিত। ভালো কথা, শীর্ষবিন্দু দেওয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। এই দেখো ভাইয়া, অক্ষ x অক্ষের সমান্তরাল, সমীকরণ কোনটা বলো? এই ম্যাথটা এখনো পর্যন্ত বুয়েট কুয়েট রুয়েট চুয়েট মিলে 6 বার আসছে। এনে রেফারেন্স দেওয়া হয়নি দেখে বুঝতেছো না। এই ম্যাথটা এখনো পর্যন্ত 5-6 বার আসছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা। এটা এক লাইনের ম্যাথ। আগে আমাকে বলো, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি হয় আলফা কমা বিটা, মনে মনে চিন্তা করো, এবং অক্ষরেখা যদি হয় x অক্ষের সমান্তরাল, তাহলে এই পরাবৃত্তের সমীকরণ কি হয়? মনে আছে y মাইনাস বিটা, y মাইনাস বিটা, y মাইনাসে মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার সমান 4a ইন্টু x মাইনাস আলফা। মনে আছে কার কার বলো? কোন একটা পরাবৃত্তের অক্ষরেখা যদি, এটা কোথায় আছে দাঁড়াও আমি দেখাই নিয়ে আসি, অনেকে তো অস্বীকার যাইতে পারে। এই দেখো, পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এই যে দেখো, কোন একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি হয় আলফা কমা বিটা এবং অক্ষরেখা যদি হয় x অক্ষের সমান্তরাল, ভাইয়া অক্ষরেখা যেই অক্ষের সমান্তরাল সেই চলকের পাওয়ার হয় 1। এই দেখো এখানে x এর পাওয়ার 1, তাহলে y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a ইন্টু x মাইনাস আলফা। বুঝতে পেরেছো? এই যে দেখো, এই যে y মাইনাস বিটা, বিটা এর মান হচ্ছে -3, শীর্ষবিন্দু আলফা কমা বিটা, y মাইনাস a প্লাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x মাইনাস 4। এটা হচ্ছে আমাদের নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। শুধুমাত্র কার মান দরকার বলো? এটাই নির্ণেয় পরাবৃত্ত, শুধু কার মান দরকার? এ এর মান বের করতে পারলেই কাজ শেষ। এর মান কেমনে বের করবো? এই যে দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি? মডুলাস অফ 4a। মনে আছে সূত্র? তাইলে তুমি মডুলাস উঠাই দাও, 4a সমান প্লাস মাইনাস 4। মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস দিতে হয়, তাহলে a সমান প্লাস মাইনাস 1। শেষ। দেখো এই ম্যাথটা এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় 4-5 বার আসছে। তাহলে উত্তর কি? y প্লাস 3 হোল স্কয়ার, a এর মান বসাও প্লাস মাইনাস 1, তাহলে প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4 ইন্টু x মাইনাস 4। এক লাইনের ম্যাথ, এক লাইনের ম্যাথ, বুঝছো? এখন বলো তো, এখানে উত্তর দুইটা কেন হইলো? উত্তর কেন দুইটা হইলো? প্লাস মাইনাস দুইটা কেন হইলো? শেষ, উত্তর কিন্তু শেষ। দেখো তোমাকে বলছে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, মনে করো এই যে x অক্ষ y অক্ষ, ধরো অক্ষরেখা হচ্ছে এইটা x অক্ষের সমান্তরাল, তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত বলছে? ধরো 4,-3। ওয়েট, তাহলে নিচে হবে 4,-3। এই যে 4, ধরো -3 এখানে, তাহলে 4,-3 বিন্দুতে একটা পরাবৃত্ত x অক্ষের ডান দিকেও হা করতে পারে, বাম দিকেও হা করতে পারে। তুমি কি জানো কোন দিকে হা করবে বলো? একটা পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, ভালো কথা। শীর্ষবিন্দু 4,-3, এটাও ভালো কথা। বাট এখানে পরাবৃত্ত যদি x অক্ষের ধনাত্মক দিকে হা করে, তাইলে এই x এর সহগ এটা হবে পজিটিভ, মানে এটা হবে +4। আর যদি x অক্ষের ঋণাত্মক দিকে হা করে, তখন x এর সহগ হবে নেগেটিভ -4। এখানে তো কোনো কিছু উল্লেখ করা নাই যে ধনাত্মক দিকে হা করবে নাকি ঋণাত্মক দিকে, কিছু তো উল্লেখ করা নাই, এই জন্য দুইটাই উত্তর। বুঝছো? বুঝতাছো নাকি খুঁজতাছো? শেষ। আমরা চমৎকার কিছু ম্যাথ আজকে ক্লাসে করে ফেললাম, যে ভাই ডিরেক্ট
অক্ষরেখা x অক্ষের সমান্তরাল মানে সমীকরণে x এর সহগ মানে x এর পাওয়ার 1, তাহলে y মাইনাস বিটা মাইনাস মানে প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x মাইনাস আলফা। এই যে শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, এটা মনে মনে, এই আলফা কমা বিটা লেখার দরকার নাই, এটা মনে মনে শীর্ষবিন্দুকেই তো আমরা আলফা কমা বিটা ধরে সূত্রগুলো শিখছিলাম, মনে আছে? খুবই চমৎকার। এই মাত্র কিন্তু এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় 4-5 বার আসছে, কথা কিন্তু সত্য, কেউ ভাইবো না যে আমি বারে বারে বলতেছি। এগুলা রেফারেন্স লেখা হয়নি, রেফারেন্স লেখা হয়নি, বাট আসছে কিন্তু, কথা কিন্তু সত্য। এখন আরো চমৎকার একটা জিনিস শিখবো, আগে এগুলা লিখে ফেলো, পরে আমি বুঝাইতেছি। এগুলা লিখে ডান কমেন্ট করো, পরে আমি বুঝাইতেছি কেমনে কি হইছে, আগে লিখো। আরে বেটা এমসিকিউ ছিল না, রিটেন ছিল ইসমাত রুহি, এটা রিটেন 10 নাম্বার। এখানে তো উপকেন্দ্র দেওয়া নাই। হ্যাঁ, উপকেন্দ্র লাগবে না তো এখানে মাহিদি ইসলাম, আগের মেতে তো উপকেন্দ্র দরকার নাই, এটা শীর্ষবিন্দু। অক্ষরেখা x অক্ষের সমান্তরাল যদি বলে দেয় পরাবৃত্তের সমীকরণ y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4 ইনটু x মাইনাস আলফা, যেখানে আলফা কমা বিটা হচ্ছে ওই পরাবৃত্তের শীর্ষবিন্দু, এখানে তো উপকেন্দ্র নিয়ামক রেখা ওগুলোর দরকারই নাই। জাস্ট x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল যদি অক্ষরেখা হয়, তাহলে তো আমার ওই sp = pm, ওইটা দিয়ে আমি কেন করব? ডিরেক্ট সূত্রই আমি জানি, সূত্র ডিরেক্ট a এর মান বের করতে পারলেই কাজ শেষ। এই যে a এর মান মডুলাস অফ 4 a সমান 4, a সমান প্লাস মাইনাস 1 বসাই দিছি, শেষ। এটাই উত্তর, এই যে এটা উত্তর, এনে রেখে দিলেই হবে। অথবা তুমি চাইলে একবার পজিটিভ 4 নিয়ে একটা সুন্দর উত্তর বের করলা, এই নে, সুন্দর বলতে গেলে তো এই নেই, আর কি করবা, এগুলো স্কয়ার করার দরকার নেই, এখানে রেখে দিলেই হবে। এটা তোলো, তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ আসবো, ইউরোপ আসবো, রয়্যালিটি ছড়ায় যাইতে আসবো, সব জায়গায় যাব। এটা লিখো, পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়। y স্কয়ার সমান 4x, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস x, এবং x স্কয়ার সমান 4ay, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু বলতে আমরা x, y বিন্দু ধরতেছি, অর্থাৎ একটা বিন্দুর ভুজ x কোটি y, এর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস y। তোমার এখানে মনে রাখতে হবে এই দুটো জিনিস, যে y স্কয়ার সমান 4ax, এই পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস x, এবং x স্কয়ার সমান 4ay, এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস y। হ্যাঁ, লেখা হয়েছে। এখন উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? মনে করো এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র, কথা সত্য? তাহলে আমাকে বলো, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র এটা কত? ছোট হাতের এ। আবার শীর্ষবিন্দু থেকে নিয়ামকের পাদবিন্দু এটা কি? ছোট হাতের এ, মানে সমান দূরত্ব। এখন ধরো এই উপবৃত্তে এই পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। আচ্ছা, এখানে আমরা পরাবৃত্তটা কোনটা নিচ্ছি? এটা আমি এটা দেখাচ্ছি, ওয়াই স্কয়ার সমান 4ax, এটা নিচ্ছি। তো দেখো, এই যে একটা পরাবৃত্ত ওয়াই স্কয়ার সমান 4ax, ধরো এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, তো এই বিন্দুটার উপকেন্দ্র থেকে যে দূরত্ব এটাকে বলে উপকেন্দ্রিক দূরত্ব, বুঝছো? এসপি, উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? এসপি, এই বুঝছো কথা? পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর, পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্র থেকে যে দূরত্ব এটাকে বলে উপকেন্দ্রিক দূরত্ব। ওকে, অন্ত রয় তোমার নাম নিয়ে নিছি, তোমার কি নাম, অন্ত নাকি অন্তু? হ্যাঁ দেখো, অর্থাৎ পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্র থেকে ডিরেক্ট যে দূরত্ব সেটাকেই বলে উপকেন্দ্রিক দূরত্ব। এখন এই পরাবৃত্তের বেলায় এসপি, আমাকে বলো এসপি সমান পিএম, কথা সত্য নাকি মিথ্যা বলো? এসপি সমান পিএম, কথা সত্য নাকি মিথ্যা? এই যে পিএম, আরে সোজা হয় না কেন? হ্যাঁ হইছে, ধরো সোজা ধরে নাও, এসপি সমান পিএম, কথা সত্য? এসপি সমান পিএম, আমার বের করতে হবে এসপি এর মান,
আমার বের করতে হবে এসপি এর মান। হ্যাঁ তুষার মন্ডল নাম নিয়ে নিছে, দেখো এসপি সমান পিএম। এখন আমাকে বলো এখানে পিএম মানে কতটুক, এখানে লম্ব আঁকি, ওয়েট নাম দেই জেড এ এস, তারপরে কি পিএম, বাকি আছে কি জেড এন, দিলাম এন। তাহলে বলো পিএম সমান জেড এন, তোমরা কি আমার সাথে একমত? এসপি সমান পিএম, আবার পিএম সমান এর যেহেতু লম্ব আঁকাইছি জেড এন, তোমরা কি আমার সাথে একমত যে পি থেকে এম এটাও লম্ব দূরত্ব, আবার এখানে যেহেতু লম্ব আঁকাইছি তাহলে জেড এন এটা সমান হবে, এটা একটা আয়তক্ষেত্র হবে। এখন আমাকে বলো আমি এনে বলতে পারি কিনা যে জেড এন সমান জেড এ প্লাস এ এন, বলতে পারি কি পারি না? জেড এন জেড থেকে এন পর্যন্ত মানে হচ্ছে জেড থেকে এ প্লাস এ থেকে এন। এখন আমাকে বলো জেড এন মানে কি? জেড এন মানে ছোট হাতের এ, সরি জেড এ, এই যে জেড এ মানে কি ছোট হাতের এ, আর এ থেকে এন মানে কি এই বিন্দুর ভুজ যেহেতু এক্স, তাহলে এখান থেকে এই দেখো এটা কিন্তু মূল বিন্দু, এই মনে আছে তো? এই শীর্ষবিন্দু, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোন বিন্দুতে? মূল বিন্দু। এই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, দাঁড়াও এটা কই লিখি, আচ্ছা নিচেই লিখি, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কিন্তু মূল বিন্দুতে, তাইলে এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x, y, তাহলে এখান থেকে এই পর্যন্ত এ থেকে এন, এ থেকে এন এটা অবশ্যই কি এই বিন্দুর ভুজ, আর এন থেকে পি এটা হচ্ছে এই বিন্দুর কোটি, তাহলে এ থেকে এন এটা হচ্ছে এই বিন্দুর ভুজ। বুঝতে পারছো এই যে কেমনে আসছে? তোমাকে আমি এইটা দেখাই দিলাম, এইটা তুমি নিজে বাসায় প্র্যাকটিস করবা। y স্কয়ার সমান 4ax, এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস x, আর x স্কয়ার সমান 4ay, এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস y। বুঝা গেছে কেমনে হইছে? বলো, তোমার এটা মনে রাখলেই চলবে। আবার বলি দেখো, উপকেন্দ্রিক দূরত্ব ধরো এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু p x, y, তাহলে উপকেন্দ্র থেকে তার ডাইরেক্ট যে দূরত্ব এটাকেই বলে তার উপকেন্দ্রিক দূরত্ব sp, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে sp। তাহলে আমরা এখানে বলতে পারি sp সমান pm, আবার pm সমান zn, এখানে লম্ব আঁকাইছি, আবার zn মানে za প্লাস an, za মানে হচ্ছে ছোট হাতের এ, কারণ শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাও ছোট হাতের এ, নিয়ামকের পাদবিন্দু পর্যন্ত দূরত্ব এটাও ছোট হাতের এ, আবার এটা হচ্ছে এ হচ্ছে মূল বিন্দু, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, রাইট? তাইলে এটা যেহেতু মূল বিন্দু, আবার এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x, y, তাহলে অবশ্যই মূল বিন্দু থেকে n পর্যন্ত এটা হচ্ছে এই বিন্দুর ভুজ, আর এটা হচ্ছে কোটি, তাহলে এতটুকু ভুজ an, এ থেকে n এটা হচ্ছে এই পি বিন্দুর ভুজ মানে x। শেষ, বোঝা গেছে? ওকে, তামিদ বলছে পিএম সমান জেডএন, বুঝেনি। পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, আবার পি থেকে এন এটাও পিএন, এটাও আমি আগাইছি এই রেখার উপর লম্ব দূরত্ব, তাইলে এটা একটা কি হবে? আয়তক্ষেত্র হবে, কারণ এই রেখাটা এই রেখার উপর লম্ব, এই রেখা এটার লম্ব, আবার এটা এটার উপরে লম্ব, এটা একটা আয়তক্ষেত্র হবে। কাজেই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই যে এটা লম্ব রেখা, এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, আয়তক্ষেত্র। তাহলে পিএম সমান জেডএন, এখন বুঝছো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান হয়, এই জন্য পিএম সমান জেডএন। তারপর জেডএন সমান জেড এ প্লাস এন, জেড এ মানে ছোট হাতের এ, আর এ থেকে এন হচ্ছে এই বিন্দুর ভুজ এক্স। শেষ। তাইলে ওয়াই স্কয়ার সমান 4ax, এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস এক্স, এবং এক্স স্কয়ার সমান 4ay, এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস ওয়াই। আশা করি এখন বুঝতে পেরেছো। এখন প্রশ্নটা তোলো, আশা করি বোঝা গেছে। খুবই ইজি, এই টাইপের প্রশ্ন খুবই ইজি, না বোঝার কিছু নাই। এখন তুমি এই দুটো জিনিস জাস্ট মনে রাখবা, এখন তুমি এই দুইটা জিনিস জাস্ট কি রাখবা? মনে রাখবা, জাস্ট মনে রাখলেই হবে। জাস্ট এই দুটো জিনিস মনে রাখলেই চলবে যে ওয়াই স্কয়ার সমান 4ax, এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস এক্স, আর এক্স স্কয়ার সমান 4ay,
এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে a প্লাস ওয়াই। এটা মনে রাখার আরেকটা সহজ বুদ্ধি আছে। আচ্ছা, এটা তো বলতে ভুলে গেছি। এটা মনে রাখার কিন্তু সহজ বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে a আর x এই দুটার যোগফল, y স্কয়ার সমান 4ax। এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এই যে a এবং x এই দুইটার যোগফল। x স্কয়ার সমান 4ay। এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে এই দুইটার যোগফল a প্লাস ওয়াই। মনে থাকবে এখন? এখন মনে থাকবে এই যে a এবং x এই দুটার যোগফল, এটার বেলায় a এবং y এই দুটার যোগফল। এখন তো মনে থাকবে। এখন এই প্রশ্ন তোলা হয়েছে কিনা বলো? প্রশ্ন তোলা হয়েছে। এখন আগে আমাকে বলেন কি বলছে? এই পরাবৃত্তের উপরস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বলো। এই পরাবৃত্তের y স্কয়ার সমান 4ax, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব সূত্র কি? a প্লাস x সমান 6, রাইট? ভালো মতো বুঝছো? এই পরাবৃত্তের উপর স্থিত কোন বিন্দু, এটা y স্কয়ার সমান 4ax, y স্কয়ার সমান 4x, উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস x। দেখো আমি ধরি এই বিন্দুর স্থানাঙ্ক x, y, ধরি বিন্দুর স্থানাঙ্ক x, y। তোমাকে বলছে এমন বিন্দুর স্থানাঙ্ক বাইর করো যে বিন্দুটার এই পরাবৃত্তের উপর অবস্থিত এবং উপকেন্দ্র থেকে দূরত্ব 6 একক। তাহলে তুমি শুরুতে লিখবা ধরি নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক x, y। এখন আগে আমাকে বলো এই পরাবৃত্তের a এর মান কত? এটা তো দেখেই বলে দেয়া যায়। এই পরাবৃত্তের a এর মান কত? y স্কয়ার সমান 4 ইন্টু 4 ইন্টু x। তাহলে a এর মান কত? a এর মান 4। তাহলে a এর মান এখানে বসায় বলো x এর মান কত? 4 প্লাস x ইকুয়ালস টু 6। তাহলে x ইকুয়ালস টু 2। তার মানে আমি আমার নির্ণেয় বিন্দুর ভুজ পেয়ে গেছি। কত সহজ ম্যাথ দেখো, ভুজ পেয়ে গেছি। তাহলে কোটি কেমনে পাবো? এই যে এখান থেকে y স্কয়ার সমান 16 ইন্টু x এর মান কত? x এর মান 2। তাইলে y স্কয়ার সমান 32 কে বর্গমূল করলে প্লাস মাইনাস, আচ্ছা পরে লিখি, 32 কে বর্গমূল করলে y সমান প্লাস মাইনাস 4√2। শেষ। খুবই সোজা ম্যাথ না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক 2, প্লাস মাইনাস 4√2, 2, প্লাস মাইনাস 4√2। বলো বুঝতে পারছো কিনা? শেষ। y স্কয়ার সমান 16x, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দূরত্ব মানে উপকেন্দ্রিক দূরত্ব, এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস x। আর x স্কয়ার সমান 4ay হইলে কি হইতো? a প্লাস y। যেমন একটা ম্যাথ দেই, এখন করো। x স্কয়ার সমান 8y, এই পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, এই পরাবৃত্তের উপর স্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 অথবা ধরো 4 একক হলে বিন্দুর স্থানাঙ্ক কত? পি x, y, বিন্দুর স্থানাঙ্ক বাইর করো। দেখো x স্কয়ার সমান 8y, এই পরাবৃত্তের উপর অবস্থিত কোন একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 4 একক হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো এনে x স্কয়ার সমান 4 ইন্টু 2 ইন্টু y। তার মানে এর মান কত? এর মান হচ্ছে 2। এবং এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে a প্লাস ওয়াই। দেখো x স্কয়ার সমান 4ay, উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে a প্লাস ওয়াই সমান 4। এর মান কত? এর মান 2 প্লাস ওয়াই সমান 4। তাহলে y সমান 2। দেখো এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক দূরত্ব কিন্তু a প্লাস ওয়াই, কেউ আবার a প্লাস এক্স দিয়ে করে ফেলো না, কোটি পেয়ে গেছি। এখন এখানে বসায় দাও, বুঝ পেয়ে যাবো। x স্কয়ার সমান 4 দুগুণে 8, y এর মান কত? 8 দুগুণে 16। তাহলে x স্কয়ার সমান 16, x সমান প্লাস মাইনাস 4। তাহলে প্লাস মাইনাস 4, 2, প্লাস মাইনাস 4, 2। সবাই বুঝছো? প্লাস মাইনাস 4, 2। এখন কথা হচ্ছে ভাই উত্তর দুইটা বিন্দু কেন? বলো তো উত্তর দুইটা বিন্দু কেন? ভাই উপকেন্দ্রিক দূরত্ব উত্তর দুইটা বিন্দু কেন? কারণ খেয়াল করে দেখো,
উপকেন্দ্র থেকে একই দূরত্বে বিন্দু দুইটা হইতে পারে, একটা এইদিকে একটা এইদিকে। বুঝছো? মনে করো যে উপকেন্দ্র থেকে 2 একক দূরত্বে এইদিকে একটা বিন্দু আছে, এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। ঘটনা বুঝছো? এই যে উপকেন্দ্রিক দূরত্ব মনে করো 2 একক, এটা এইদিকে হইতে পারে একটা, এইদিকেও হইতে পারে, এই জন্য দুইটা। শেষ। আজকের ক্লাস এ পর্যন্তই। আর দুই ক্লাসে পরাবৃত্ত শেষ হয়ে যাবে। শোনো, আজকে ছিল 4 নাম্বার লেকচার, আর 2 ক্লাসে পরাবৃত্ত শেষ হয়ে যাবে। উপবৃত্ত লাগবে 4 ক্লাস, অধিবৃত্ত লাগবে 2 ক্লাস, সি এনাফ 3 ক্লাস, ধরো 12 থেকে 13 ক্লাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো। 6 ক্লাসের মধ্যে পরাবৃত্ত শেষ, 10 ক্লাসের মধ্যে উপবৃত্ত শেষ, অধিবৃত্ত ম্যাক্সিমাম 3 ক্লাস, 13 ক্লাসের মধ্যে প্যাকেট। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল সকালে বাড়ির কাজ দিব লেকচার 4 এর উপর। এখন তো বেশি রাত হয়ে গেছে, এখন দিলেও তো আর রাতে বাড়ির কাজ করতে বসবা না, তো কালকে সকালে বাড়ির কাজ দিয়ে দিব লেকচার 4 এর উপর। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। টাটা। নামটা নিলেন না? এই শ্যাম্য রয়, নিয়ে নিছি তো। ওকে, তো ঠিক আছে। ইন্টিগ্রেশন এক্সাম কবে? ইন্টিগ্রেশন উইকলি এক্সাম প্রথম 6 ক্লাসের উপর নিব আগামী সপ্তাহে। প্রথম উইকলি এক্সাম, প্রথম ক্লাসগুলোতে তো সহজ সহজ জিনিস পড়াইছি। প্রথম 6 ক্লাসের উপর ইন্টিগ্রেশনের প্রথম উইকলি হবে, আগামী শুক্রবারে নিব। দেরি আছে, টাইম দিয়ে নিব। আপনার সাথে দেখা করতে চাই? হ্যাঁ, অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে রাইহান, ভালো থাকো। আজকে ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। টাটা।